দেখতেছিলাম বিজনেস কন্টিনিউটি প্ল্যান এবং আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এবং ডিজাস্টার রিকভারি যেটা আছে সেটা দেখতেছিলাম। সোফার আমরা এই স্লাইডটা পর্যন্ত দেখেছিলাম মনে হয়। ফার্স্ট স্টেপ অফ প্রিপেয়ারিং বিজনেস কন্টিনিউটি প্ল্যান এন্ড আপডেটিং অফ এক্সিস্টিং ওয়ান, এই জিনিসটা কি আছে রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালিসিস। এই স্লাইডটা কি আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে? এর কোনো উত্তর না দিলে তো খুব মুশকিল। সো এখনো আরো মনে হয় জয়েন দিবে, এই কারণে স্যার। এই কারণে এখন যারা জয়েন করছে তারা কথা বলতে পারতেছে না, তাই তো? এখন আমি দেখতেছি 21 জন আছে। এখন আমাকে আরো পরে ক্লাস স্টার্ট করব তাহলে? না স্যার, সরি স্যার, আসলে আমি মাত্র মানে জয়েন দিয়ে বসেছিলাম, তো ক্লাস শুরু না হতে আমি একটু মানে চলে গিয়েছিলাম আর কি। তো আমি মাত্র এসে আর কি দেখি যে ক্লাস শুরু হয়ে গেছে, তাই এতক্ষণ আর কি কোনো মানে আপনি হয়তো ডাকার পরও রেসপন্স করতে পারেননি। মানে মাত্র আমি এসে দেখি যে ক্লাস শুরু হয়ে গেছে আর কি। ঠিক আছে, আরো আছে তো, আরো অনেকে আছে তো। সবাই যদি এরকম শুধু অন করে চলে যায় এটা তো খুবই দুঃখজনক। ঠিক আছে, আমরা কি এই স্লাইড পর্যন্ত 10 নাম্বার স্লাইড কি করেছিলাম যে ফার্স্ট আইটি বিজনেস কন্টিনিউ প্ল্যানিং রিস্ক অ্যাসেসমেন্ট অ্যানালিসিস, এটা এই স্লাইডটা কি করেছিলাম গত ক্লাসে? বলতে পারবেন? জি স্যার, এটা করানো হয়েছিল আমার যতটুকু ক্লাসিফিকেশন অফ মনে হয়। অপারেশন এন্ড ক্রিটিক্যাল অ্যানালিসিস কতটুকু পর্যন্ত করেছিলাম? এটা পর্যন্ত পড়েছিলাম, পুরোটা হয় নাই এটা আমার। আচ্ছা, এটা ক্লাসিফিকেশন অফ অপারেশন ক্রিটিক্যাল অ্যানালিসিস এটা করেছে, শুরু করেছিলাম সম্ভবত। আমার যেটুকু খেয়াল আছে 10 নম্বর পর্যন্ত পড়েছিলাম। ঠিক আছে, আমরা 10 নম্বর থেকে স্টার্ট করি। হ্যাঁ, থেকে স্টার্ট করি। সো যেহেতু জি সো একটা একটা বিজনেসের, যে আমরা এটা লাস্ট ক্লাসে যেটা আমরা দেখতেছিলাম বিজনেস কন্টিনিউটি প্ল্যানিংটা আসলে কি এবং ডিজাস্টার রিকভারি প্ল্যানটা কি। সো এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানিংটা হচ্ছে যে একটা বিজনেস আসলে কিভাবে করে সাস্টেইন করবে ওভার ওভার সাম ডিজাস্টার অর ওভার সাম ইনসিডেন্ট। কোন একটা ইনসিডেন্ট যদি হয় তাহলে বিজনেসটা কিভাবে করে তার অপারেশনটাকে কন্টিনিউ রাখবে। সো যেহেতু আমরা এখানে আইটি পড়তেছি, সো আইটি বেসড বিজনেস যেগুলো কিংবা আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং মিন্স আইটির কারণে বিজনেসের যাতে কোনো ইস্যু হয় কিংবা কোনো ধরনের প্রবলেমস হয়, সেই ক্ষেত্রে আইটি বিজনেসটাকে কিভাবে করে কন্টিনিউ, এই যখন আমরা কোনো ইস্যু হবে কিংবা কোনো ইনসিডেন্ট হবে, এই ইনসিডেন্টটা আমরা কিভাবে বুঝবো রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে, যে ইফ দেয়ার ইজ এনি অকারেন্স হ্যাপেন এটা রিস্কটা আসলে কতটুকু এবং এটা অ্যানালিসিস গুলো আমরা আসলে কিভাবে করবো। সো এই টপিকটার মধ্যে এই জিনিসগুলো আছে এখানে। So the first step of preparing new business content planning or updating a existing one is identifying the business process, which will be responsible for permanent growth of the business or fulfillment of business goals. So ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে একটা নতুন বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং অথবা আপডেট করার ক্ষেত্রে আমি আগে যদি আমার কোনো বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং থাকে সেক্ষেত্রে আমি আপডেট করব, আর যদি আমার না থেকে থাকে তাহলে আমি নতুন করে করতে হবে। সো এটা করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে যে বিজনেসের পার্মানেন্ট গ্রোথ আসলে কি সেটাকে আইডেন্টিফাই করতে হবে। বিজনেস প্রসেসের মধ্যে বিজনেসের পার্মানেন্ট গ্রোথটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আর কি করতে হবে, বিজনেস গোল ফুলফিলমেন্ট হয় কিনা। আমি এরকম একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং করলাম যেটাতে আমার আলটিমেট বিজনেস গোল আমার ফুলফিল হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমার আইটি সেভি বিজনেস না, মিনস আইটি ওরিয়েন্টেড বিজনেস না আমার, তার জন্য যে ধরনের আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং হবে একজন আইটি বেসড বিজনেস ফর এক্সাম্পল লাইক ই কমার্স বিজনেসের জন্য তো সেম হবে না। সো এর জন্য বিজনেস গোল গুলাকে আগে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। should be supported by a formal executive policy over overall target of the for recovery. সো এটা পুরো একটা এক্সিকিউটিভ পলিসির মাধ্যমে এটা কি করতে হবে, সাপোর্টেড হইতে হবে।
যাতে আমরা এইটাই সবাই মেনটেন করে, সবার কাছে যাতে প্রপার এবং কারেক্ট ইনফরমেশন ডিসেমিনেট হয়। তো রিস্ক অ্যাসেসমেন্টটা কিভাবে করা হবে? এস্টাবলিশিং ডিপেন্ডেন্সিস এবং ক্রিটিক্যাল বিজনেস প্রসেস এন্ড আইটি কম্পোনেন্ট। তো রিস্ক অ্যাসেসমেন্টের জন্য ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, যে হোয়াট আর দ্য ডিপেন্ডেন্সিস আর দেয়ার, কি কি ডিপেন্ডেন্সিস আছে আমাদের যে বিজনেসের যে প্রসেস গুলো আছে, আমরা যে আইডেন্টিফাই করবো বিজনেস প্রসেস, পার্মানেন্ট গ্রোথের ক্ষেত্রে কি কি আমার ডিপেন্ডেন্সিস আছে, বিজনেস গোল ফুলফিলমেন্টের জন্য কি কি ডিপেন্ডেন্সিস আছে, এবং এগুলোর মধ্যে কি কি ধরনের আইটি কম্পোনেন্ট কিংবা আইটি সিস্টেম আমার ইউজ হচ্ছে। দেন কি করতে হবে, আউটকামের ক্ষেত্রে আমার রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে কি করতে হবে, হিউম্যান রিসোর্স, ডাটা, ইনফ্রাস্ট্রাকচার এলিমেন্ট এন্ড আদার রিসোর্সেস দ্যাট সাপোর্ট কি প্রসেস। সো এখানে আউটকামের মধ্যে দেখতে হবে হিউম্যান রিসোর্স, ডেটা এবং ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কোনটা কোনটা এইসব, এগুলা কোন কোন কি প্রসেসকে সাপোর্ট করে, ঠিক আছে, কোন কোন কি প্রসেস গুলার সাথে এগুলা লিঙ্কড। দেন হচ্ছে কি লিস্ট অফ ভালনারেবিলিটিস, আমার কি কি ধরনের ভালনারেবিলিটিস আছে। দেন এস্টিমেটেড প্রবাবিলিটি অফ অকারেন্স, এই যে ভালনারেবিলিটিস গুলো আমরা আইডেন্টিফাই করলাম, ফার্স্টে আমরা কি করলাম, সাপোর্ট কে কোনটাকে সাপোর্ট করে, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা আগে আইডেন্টিফাই করলাম, তারপর ওইটার মধ্যে কি কি ভালনারেবিলিটিস গুলো আছে এটাকে আমরা লিস্ট করলাম, এবং তারপর কি করতে হবে, এই যে ভালনারেবিলিটিস গুলো থেকে অকারেন্স হওয়ার কিংবা কোনো ধরনের একটা রিস্ক অ্যারাইজ হওয়ার প্রবাবিলিটি কত এটাকে এস্টিমেট করতে হবে। তারপর এফিসিয়েন্সি এন্ড এফেক্টিভনেস অফ এক্সিস্টিং রিস্ক মিটিগেশন কন্ট্রোলস। তো আমরা প্রবাবিলিটিটা এস্টিমেট করলাম, প্রবাবিলিটি এস্টিমেট করার পর আমাদের দেখতে হবে কি এফিসিয়েন্সি এবং এফেক্টিভনেস আছে কতটুকু, এখন যে রিস্ক মিটিগেশন কন্ট্রোল সিস্টেম আছে কিংবা রিস্ক কে মিনিমাইজ করার যে সিস্টেম আমার আছে, এক্সিস্টিং সিস্টেম যদি কোনো থেকে থাকে, আর যদি না থেকে থাকে তাহলে তো আমার নতুন করে করতে হবে, বাট কোনো যদি থেকে থাকে সেক্ষেত্রে আমার আসলে ওটার এফেক্টিভনেস এবং এফিসিয়েন্সিটা আসলে কতটুকু এটাও আমাদেরকে ডিটারমাইন করতে হবে। এবং ডিপেন্ডেন্সিস ম্যাপ উইথ থ্রেট এন্ড ভালনারেবিলিটিস অফ দ্য কম্পোনেন্ট এন্ড ডিপেন্ডেন্সিস। সো আমাদের এর জন্য থ্রেট এবং ভালনারেবিলিটিস গুলার কম্পোনেন্ট গুলো ধরে একটা ডিপেন্ডেন্সি ম্যাপ তৈরি করতে হবে। এটা হচ্ছে কি রিস্ক অ্যাসেসমেন্ট করার কাজগুলো। সো ক্লাসিফিকেশন অফ অপারেশন এন্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস, তো এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো আমরা করতেছি কিংবা রিস্ক অ্যাসেসমেন্ট করতেছি, সেখানে আমাদের কি করতে হবে, অপারেশনের ক্লাসিফিকেশন গুলো করে নিতে হবে। ক্লাসিফিকেশন গুলো না করলে আমার কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট কিংবা রিস্কের জন্য যে আমি বিজনেস কন্টিনিউটি প্ল্যান তৈরি করবো কিংবা মিটিগেশন প্ল্যান গুলো করবো, এগুলো কিন্তু আমার প্রপারলি হবে না। তো রিস্ক র্যাঙ্কিং drives the critical recovery time period and the likelihood that a adverse disruption will occur. So risk ranking টা আমাদেরকে করতে হবে কিভাবে করে, যে এটা রিকভারি টাইম পিরিয়ড আসলে কতটুকু, যদি ক্রিটিক্যাল হয়ে থাকে এটা রিকভারি টাইম পিরিয়ডটা কতটুকু, এবং এটা কতটা অ্যাডভার্সলি আমাকে এফেক্ট করতে পারে, আমার কাজকে কতটা অ্যাডভার্সলি সে এফেক্ট করতে পারে, এই দুটো জিনিস নিয়ে আমাকে র্যাঙ্কিংটা করতে হবে। So for example, like 1% that 0.1% that an incident which assess impact is $10 million will occur in 5 যেটা কি 0.1%, এবং এটা ইম্প্যাক্ট হবে কি ইন আমার $1 million, এটার ইম্প্যাক্ট হবে নেক্সট 5 ইয়ার্সে। আমরা একটা প্রবাবিলিটি হচ্ছে যে নেক্সট 5 ইয়ার্সে $10 million যে ইম্প্যাক্ট আছে ওটার 0.1% প্রবাবিলিটি হচ্ছে যে আমার এটা হইতে পারে। সো এটার জন্য আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম রিজনেবল কস্ট, তাহলে কি আমার $10 million সাথে 0.01%, মানে 10 ভাগের 1 ভাগ আমি ম্যাক্সিমাম রিজনেবল কস্ট হিসেবে আমি ধরতে পারি। এটা 10 ভাগের 2 ভাগও হইতে পারে, আবার টোটালটাও আমি ধরতে পারি। এটা বিজনেসের উপর ডিপেন্ড করবে যে আসলে কি ধরনের বিজনেসে কে কিভাবে করে নিবে। সো আমরা এটা কি করলাম, $10,000 ওভার 5 ইয়ার্স, মানে 5 বছরের জন্য আমার $10,000 সমপরিমাণ আমি রিস্ক মিটিগেশন প্রোগ্রাম রাখতে পারবো। আমি রিস্ক মিটিগেশন করার জন্য যে প্রোগ্রামগুলো আমি করব কিংবা যেই অপশনস গুলো আমি চুজ করব কিংবা যেই স্টেপস গুলো আমি নিব, ওটার জন্য আমি ম্যাক্সিমাম $10,000 পর্যন্ত খরচ করব। এর বেশি যদি খরচ করি তাহলে তো আমার এটা
ফর এক্সাম্পল লাইক 0.1% যদি যেটা হয় সেটা কি হবে 1 লাখ, 1 মিলিয়নের 1% হলে হবে কি $1 লাখ। সো $1 লাখ যদি আমার যদি রিস্ক মিটিগেশন করতে $1 লাখ বেশি, $1.5 লাখ খরচ হয়ে যায়, তাহলে তো রিস্ক হয়ে আমার ওই $1 লাখ লস হওয়া বেটার রাদার আমার মিটিগেশন প্রোগ্রাম চালানোর থেকে। সো আমার এটা প্রফিটেবল হইতে হবে, এই কারণে 0.1%, 10 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, লস এক্সপেন্ডেড expectancy র্যাঙ্কিং এর ক্লাসিফিকেশনটা হচ্ছে কি ক্রিটিক্যাল রিস্কের। হ্যাঁ, ওগুলো হচ্ছে ক্রিটিক্যাল, ভাইটাল, সেন্সিটিভ এন্ড নন সেন্সিটিভ। সো ক্রিটিক্যাল হবে কোনটা? ক্রিটিক্যাল হবে হচ্ছে কোনটা যেটা ক্যান নট বি পারফর্ম আনলেস দে আর রিপ্লেসড বাই আইডেন্টিক্যাল ক্যাপাবিলিটিস। সো এই ক্রিটিক্যাল রিস্ক হচ্ছে সেগুলোই হবে যেটা আইডেন্টিক্যাল সেম সেম একটা ফ্যাসিলিটি কিংবা সেম একটা ছাড়া এটা পারফর্ম করা পসিবল হবে না। এটা হচ্ছে কি ক্রিটিক্যাল, ক্যানট বি রিপ্লেসড বাই ম্যানুয়াল মেথড। ম্যানুয়াল মেথড যেটা আমরা বুঝি। তো এই এই যে ক্রিটিক্যাল রিস্ক গুলো হবে যে এই ধরনের একটা রিস্ক যেটা কিনা ম্যানুয়াল কোনো মেথড দিয়েও রিপ্লেস করা যাবে না, এবং ভেরি লো টলারেন্স টু ইন্টারাপশন। মানে এটার যদি কোনো ইন্টারাপশন হয়, এই ধরনের কোনো সিস্টেম কোনো ইন্টারাপশন হয়, দেন আমার টলারেন্স থাকবে খুব কম, আমি খুব বেশি সময় এটার জন্য আমি নিতে পারবো না। এই ইন্টারাপশন টাইম হতে পারে 5 মিনিটস, 10 মিনিটস, বাট নট মোর দেন দ্যাট। এবং অথবা এটা কি হবে, এই ইন্টারাপশনের কস্ট হবে ভেরি হাই, প্রচন্ড হাই। ফর এক্সাম্পল আমরা যদি ধরি যে একটা ই কমার্স ওয়েবসাইট, সো একটা ই কমার্স ওয়েবসাইট যদি আমার কোনো কারণে একটা ভার্নাবিক বা থ্রেটের শিকার হয়, কিংবা ভাইরাসে অ্যাটাক হলো, কিংবা সার্ভারটা ডাউন হয়ে গেল, এটা হলে কি হবে, আমার অর্ডার বন্ধ হয়ে যাবে। তার মানে কি আমার বিজনেসের মধ্যে ডাইরেক্ট ইফেক্ট হচ্ছে। সো অর্ডার যখন বন্ধ হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, এটার আমাকে আইডেন্টিক্যাল আরেকটা ই কমার্স প্ল্যাটফর্ম লাগবে। আমার যদি প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি লাগবে, আমার আরেকটা ই কমার্স পারবো না। সো ক্যানট বি পারফর্ম আনলেস দেয়ার আর রিপ্লেস সেম আরেকটা না হয়ে কিন্তু আমি এটা পারফর্ম করতে পারবো না। আবার এই কমার্স আমি ম্যানুয়ালি ওভার ফোন অথবা আমি কাস্টমারদের সঙ্গে ফেস টু ফেস বিজনেসও আমি করতে পারবো না, কারণ কি এটা একটা অনলাইন সিস্টেমের মধ্যে অর্ডারগুলো হয়। সো আমি ম্যানুয়াল মেথড দিয়েও কিন্তু এটাকে রিপ্লেস করতে পারতেছি না। এবং ভেরি লো টলারেন্স অফ ইন্টারাপশন, মানে এটা সাইটটা যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আমার যত যত বেশি সময় এই সাইটটা ডাউন থাকবে, কিংবা যত বেশি সময় এই সাইটটা বন্ধ থাকবে, তত বেশি আমার ক্ষতি হবে। হাই কস্ট হবে, ইন্টারাপশন হাই কস্ট হবে, এবং আমি যত দ্রুত চেষ্টা করবো এটাকে সম্ভব বিজনেসকে কন্টিনিউ রাখার জন্য, যত দ্রুত সম্ভব চেষ্টা করবো আমি এটাকে আপ করার জন্য কিংবা লাইভ করার জন্য ট্রাই করব। সো এই ধরনের আইটি রিলেটেড বিজনেসের কারণে এটা হচ্ছে কি একটা ক্রিটিক্যাল রিস্ক ক্লাসিফিকেশন। তো আবার হইতে পারে কি ভাইটালের ক্ষেত্রে কিরকম হবে, ভাইটাল রিস্ক কোনগুলোকে বলবো আমরা, যেটা কিনা ক্যান বি পারফর্ম ম্যানুয়ালি বাট অনলি বি ব্রিফ পিরিয়ড অফ টাইম। তো এটা কি হইতে পারে, ম্যানুয়ালি পারফর্ম করা যেতে পারে, ক্রিটিক্যালের থেকে একটু কম ম্যানুয়ালি পারফর্ম করা যাবে, কিন্তু খুব কম সময়ের জন্য, বাট অনলি ফর এ ব্রিফ পিরিয়ড অফ টাইম। খুব কম সময়ের জন্য এটা পারফর্ম করা যাবে। যেমন ধরেন এখন অটোমেটেড অটোমেটেড আপনার কল সেন্টার গুলো আছে। হ্যাঁ, আইভিআর বেস কল সেন্টার গুলো আছে অটোমেটেড। সো কোনো কারণে যদি ওটা ডাউন হয়ে যায় তখন আমরা কি করতে পারবো, আমরা ম্যানুয়াল মানুষ দিয়ে কিন্তু ওই আইভিআর গুলা চালাতে পারবো। ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম যেগুলো আছে, আইভিআর হচ্ছে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। তো এই জিনিসগুলো যখন আমরা অটোমেটিক কিংবা এআই বেস সিস্টেম দিয়ে চালাচ্ছি, এখন এটা কোন কারণে ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এখানে হিউম্যান দিয়ে আমরা চালাতে পারবো, বাট নট ফর লং টাইম, বিকজ আমার সেট আপ নাই। যেহেতু আমার সেট আপ নাই, আমাকে অল্প সময়ের জন্য এটা চালানো সম্ভব। আবার এই আইভিআর সিস্টেম থেকে আমাকে আবার ইয়ে করতে হবে, আদারওয়াইজ এটা আমার একটা বড় কস্ট হয়ে যাবে আমার জন্য। তারপর আর কি হতে পারে, সেন্সিটিভ হতে পারে কোনটা,
can be performed manually at a tolerable cost for a expected period of time. So sensitive হচ্ছে ওটাই যেটা কিনা ম্যানুয়ালি পারফর্ম করা যাবে উইথ এ টলারেবল কস্ট, যেটা খুব বেশি হাই কস্ট হবে না, মোটামুটি একটা টলারেবল কস্ট দিয়ে করা যাবে এবং ভাইটালের থেকে একটা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম লাইক কোনো হ্যালো হ্যালো হ্যালো, am I connected? জি স্যার, শুনতে পাচ্ছি। মাঝখানে আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। Then usually difficult to perform manually করা যাবে, কিন্তু এডিশনাল স্টাফ দিয়ে আমাকে করতে হবে এটা। আর কি হতে পারে, নন সেন্সিটিভ, ক্যান বি ইন্টারাপ্টেড ফর এ এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, এ লিটল অর নো কস্ট। এটা খুবই নন সেন্সিটিভ রিস্ক হচ্ছে গিয়ে, কিংবা অকারেন্স গুলো কোনটা নন সেন্সিটিভ গুলো হচ্ছে যে যেটা কিনা আমার খুব কম ইন্টারাপশন করবে এবং আমাকে একটা এক্সটেন্ডেড টাইম দিবে, এবং এটার জন্য খুব বেশি কস্ট হবে না, অল্প খরচে আমি এটাকে এটা রিপ্লেসমেন্ট দিতে পারবো, এবং রিকোয়ার লিটল অর নো ক্যাচিং আপ ওয়েন রিস্টোর্ড। তো যখন এটা আবার রিস্টোর্ড হবে তখন খুব বেশি আমার ঝামেলা হবে না, রিস্টোর্ড হইলেও খুব ঝামেলা, না হলেও খুব ঝামেলা। এটা হচ্ছে গিয়ে নন সেন্সিটিভ। সো আমাকে বেশি এমফাসাইজ দিতে হবে কোন জায়গায়, তাহলে এই যে রিস্ক ক্লাসিফিকেশন গুলো আমরা করলাম এখানে সবচেয়ে বেশি এমফাসাইজ দিতে হবে আর কি আমাকে ক্রিটিক্যাল রিস্ক গুলা, মিনস কোনগুলো ক্রিটিক্যাল যেটাতে কারণে আমার বিজনেস লস হইতে পারে, বিজনেস কন্টিনিউটিতে বাধা হইতে পারে, সেইগুলোকে আমাকে বেশি ফোকাস করতে হবে, দেন ভাইটাল, দেন সেন্সিটিভ, দেন নন সেন্সিটিভ। তার মানে আমার এক্সপেন্ডিচার নেচারটাও আসলে ফোকাস হবে হচ্ছে যে ওভাবে করে। সো আমরা যখন রিস্ক, আমরা কি করলাম, রিস্ক গুলাকে অ্যানালাইসিস করলাম, রিস্কের ক্লাসিফিকেশন করলাম, রিস্ক ক্লাসিফিকেশন করার পর আমাকে করতে হবে কি বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস। এই যে রিস্ক গুলো আছে, এই রিস্ক গুলোর জন্য আমার বিজনেসের ইম্প্যাক্ট কি, হোয়াট আর দ্য বিজনেস ইম্প্যাক্ট। যদি আমি এই বিজনেস ইম্প্যাক্ট না বুঝতে পারি তাহলে তো আমি এটার কস্ট ডিটারমাইন করতে পারবো না, এবং কতটুকু আসলে এটা আমার বিজনেসে লস করতে পারে এটা বের করতে পারবো না। ওই যে 0.1% আমার বললাম, এটা একটা জাস্ট অ্যাজাম্পশনস, বাট আমাকে কি করতে হবে, ইম্প্যাক্ট অ্যানালিসিসটা করে নিতে হবে, সো দ্যাট উই ক্যান assess the actual cost. So critical step in developing the business continuity strategy and the subsequent implementation. So a business impact analysis টা হচ্ছে গিয়ে one of the critical step, যেটাকে business continuity strategy অথবা subsequent implementation এর জন্য ধরা হয় সবচেয়ে critical step. Evaluating the critical process and determining time frame, priorities, resources and interdependencies. তো এখানে এই ক্রিটিক্যাল প্রসেস গুলো আসলে কি, যেহেতু এটা ক্রিটিক্যাল, অনেক ক্রিটিক্যাল, সো এখানে ক্রিটিক্যাল প্রসেসের মধ্যে কি, এখানে কি করতে হবে, আমাকে টাইম ফ্রেমটাকে সেট করে নিতে হবে, হোয়াট উইল দ্য টাইম ফ্রেম, প্রায়োরিটিস গুলোকে সেট করতে হবে। তো প্রায়োরিটিটা ডিটারমাইন করা ইজ ভেরি ক্রিটিক্যাল। আবার রিসোর্স এবং ইন্টারডিপেন্ডেন্সি, রিসোর্স লাগবে, এবং এখানে যদি কোনো ইন্টারডিপেন্ডেন্সিস থেকে, মানে একটার সাথে একটা কোনো সম্পর্ক থেকে থাকে, এক ডিপার্টমেন্টের সাথে কিংবা এক অ্যাক্টিভিটির সাথে একটা অ্যাক্টিভিটির কোনো ডিপেন্ডেন্সিস থেকে থাকে, সেই জিনিসগুলো আমাকে আগে থেকে ইভালুয়েট করে নিতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য অর্গানাইজেশন আন্ডারস্ট্যান্ডিং অফ অর্গানাইজেশন অবশ্যই থাকতে হবে, কি বিজনেস প্রসেস গুলো আমার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এবং আইটি রিসোর্সেস সাপোর্টিং দিস প্রসেস উড বি ইম্পর্টেন্ট, অফেন কামিং ফ্রম রিস্ক অ্যাসেসমেন্ট রেজাল্ট। সো এই যে বিজনেসের আমার আন্ডারস্ট্যান্ডিংটা আছে, কিংবা কি বিজনেস প্রসেস গুলো কি এবং আইটি রিসোর্সেস গুলো কি আছে, এটা আমাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিটিক্যাল প্রসেস, এবং এটা
নর্মালি চলে আসে কোথা থেকে? রিস্ক অ্যাসেসমেন্ট থেকে। আমরা যে রিস্ক অ্যাসেসমেন্ট গুলো করছি ওখান থেকে আমার এই জিনিসগুলো চলে আসে। তো সাপোর্ট অ্যান্ড স্পন্সরশিপ ফ্রম সিনিয়র ম্যানেজমেন্ট and extend involvement of both IT and end user are required. So এখানে সিনিয়র ম্যানেজমেন্টের সাপোর্ট এবং স্পন্সরশিপ খরচ করবে কে এই পুরো জিনিসগুলো করার জন্য? এটা টাইম স্পেন্ড করা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, সবই করবে কি? অ্যাপ্রুভ করবে কি? সিনিয়র ম্যানেজমেন্ট। তো সিনিয়র ম্যানেজমেন্টের সাপোর্ট লাগবে এবং এক্সটেন্সিভ ইনভলভমেন্ট লাগবে কি? আইটি পিপলের এবং এন্ড ইউজার যারা থাকবে। আইটি পিপল এবং এন্ড ইউজারের এক্সটেন্সিভ সাপোর্ট ছাড়া কিন্তু এই বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিসটাকে করা যাবে না। So to avoid the impact of downtime for a particular process or application, data loss and financial impact bands সাউন্ড শোনা and যাচ্ছে না। estimate. Sorry, সাউন্ড মাঝে No. মাঝে শোনা যাচ্ছে না। হ্যাঁ, সাউন্ডের প্রবলেম। হ্যাঁ, মাঝে মাঝে শোনা যাচ্ছে না? এখন আবার শোনা যাচ্ছে না। স্যার আমি ব্যক্তিগতভাবে আবার শুনতেছিলাম আর কি, হইতে পারে এটা ওনার নেটওয়ার্কের প্রবলেম। আপনি শুনতে পাচ্ছেন? মানে সবারই কি সমস্যা হচ্ছে শুনতে? স্যার আমি শুনতে পাচ্ছিলাম আর কি স্যার। স্যার, মানে 5 মিনিট ধরে আপনার কথা ক্রমাগত শুনতে পাচ্ছি স্যার। তাহলে একটু যারা শুনতে পাচ্ছেন না একটু আর কি হ্যাঁ, ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না আপনারা? জি স্যার, পাচ্ছি স্যার। স্ক্রিন কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, হ্যাঁ ঠিক আছে। যাদের একটু প্রবলেম হচ্ছে তাহলে তারা একটু প্লিজ আপনাদের নেটওয়ার্কটা একটু চেক করে নেন কিংবা ডিভাইসটা একটু চেক করে নেন প্লিজ। একটু লগ আউট করে লগ ইন করেন, আই হোপ ঠিক হয়ে যাবে। So, so understanding the আমরা to evaluate the impact of the downtime of the particular process or application or data loss and financial. So এই যে ইভালুয়েট করার সময় কি করতে হবে? ইম্প্যাক্ট অফ ডাউন টাইম, মানে আমার যে ডাউন টাইম থাকবে, কারণ ডাউন টাইমের কথাটা বারবার আসছে কারণ আইটি সিস্টেমের মধ্যেই আইটি সিস্টেমের মেইন আপ টাইমটা হচ্ছে গিয়ে ইটস লাইভ, মানে চলতেছে আপ টাইম। আর ডাউন টাইম হচ্ছে গিয়ে ইট ইজ স্টপ, বন্ধ অবস্থায় আছে। হ্যাঁ, সো এর জন্য আমাকে কি করতে হবে? আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এর জন্য আমাকে ইভালুয়েট করতে হবে কি ডাউন টাইমটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে। যদি কোনো আইটি সিস্টেম বন্ধ হয়ে থাকে, ডাউন টাইম হয়ে থাকে তখন, কিংবা সাসপেন্ড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওটার ইম্প্যাক্টটা বুঝতে হবে। এবং ওইটা কিসের জন্য বুঝতে হবে? পার্টিকুলার প্রসেস অর অ্যাপ্লিকেশন। মানে এই যে পার্টিকুলার কোন একটা প্রসেস, আমার তো একটা অর্গানাইজেশনের মধ্যে অনেকগুলো আইটি সিস্টেম থাকে, ধরেন অ্যাটেন্ডেন্স থাকে, সেলস থাকে, দেন আপনার অ্যাকাউন্টিং থাকে, তার প্রসেস ওরিয়েন্টেড সিআরএম থাকে, ইনভেন্টরি থাকে। তো এরকম অনেকগুলো আইটি সিস্টেম থাকে। তো এই যে অনেকগুলো আইটি সিস্টেম আছে, এই আইটি সিস্টেমের মধ্যে কোন প্রসেসের ডাউন টাইমে ইম্প্যাক্ট আসলে কতটুকু, এবং এটা কোনো অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে ওই অ্যাপ্লিকেশনের ডাউন টাইমে ইম্প্যাক্টটা কতটুকু, এবং এখানে ডাটা লস এবং ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট গুলো আমাদেরকে ইভালুয়েট করতে হবে। সো এইটা করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, একটা হচ্ছে কি ইম্প্যাক্ট ব্যান্ড, আর একটা হচ্ছে যে এস্টিমেটেড টাইম। মানে একটা ইম্প্যাক্ট ব্যান্ডটা হচ্ছে যে আমার কোন একটা পার্টিকুলার প্রসেস যদি আমার ডাউন থাকে সেক্ষেত্রে আমার ইম্প্যাক্টটা কি হচ্ছে, ইম্প্যাক্ট হাই। ফর এক্সাম্পল আমার ইনভেন্টরি সিস্টেম যদি ডাউন থাকে সেক্ষেত্রে আমার ইম্প্যাক্ট হয়ে যাচ্ছে অনেক বেশি হাই। এবং এস্টিমেটেড টাইম হচ্ছে যে আমার এই যে ডাউন টাইমের এস্টিমেটেড টাইম যে আমি করতেছি, ইম্প্যাক্টের এস্টিমেটেড টাইমটা কি আওয়ারলি অর ডেইলি অর উইকলি। মানে আমার যদি 2-3 ঘন্টা হয় তাহলে আমার লস হয়ে যাবে বেশি। আমার যদি ডেইজ হয়, 2-3 দিন হয়, এটা আরো বেশি হয়ে যাবে। এবং উইকলি যদি হয় তাহলে আরো বেশি হয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হবে, আমার আওয়ারলি খুব একটা বেশি ইম্প্যাক্ট হবে না, ডেইলিও আমি এটাকে টলারেট করতে পারবো, বাট উইকলি হলে আমার একটা ইম্প্যাক্ট ফেলবে। সরি,
সো আমাদের এর জন্য ইম্প্যাক্ট ব্যান্ড এবং এস্টিমেটেড টাইমটাকে আসলে ইভালুয়েট করে নিতে হবে যখন ইম্প্যাক্ট ডাউন টাইমটা আমরা অ্যাসেসমেন্ট করব। দেন ইন এডিশন assess how long the organization may run if the supply is broken. সো এই সবগুলো আমরা ইম্প্যাক্ট করলাম, সবকিছু অ্যানালাইজ করলাম, আবার এটার সঙ্গে কি করতে হবে, ওই অর্গানাইজেশনটা আসলে যদি সাপ্লাই সিস্টেম মানে এই পুরো ডাউন টাইম হয়ে যায় কিংবা আইটি সিস্টেমটা ফুল কলাপস করে, সেই ক্ষেত্রে আমার অর্গানাইজেশন কতক্ষণ চলতে পারবে, কত সময় চলতে পারবে। ফর এক্সাম্পল আপনাদের যদি ইজিলি আমি বুঝাই, মানে একটা ডিজাস্টার হয়েছে কি, আমার ইলেকট্রিসিটি ইন্টারাপশন হয়েছে, এটা একটা ডিজাস্টার, মানে ইলেকট্রিসিটি চলে গেছে। তো একটা ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত ওই অর্গানাইজেশন ইলেকট্রিসিটি ছাড়া চলতে পারবে? এটা কি 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন? তো এই জিনিসটা আমাদেরকে এই বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিসের মধ্যে বের করে নিতে হবে। Questionnaire and interview session with group and of key users bring relevant IT personnel and end user together. So business impact analysis এর সময় আমাকে কি করতে হবে, কিছু কোশ্চেনিয়ার এবং ইন্টারভিউ সেশন করতে হবে তাদের সাথে, কি ইউজার যারা এবং রেলেভেন্ট আইটি পার্সোনাল যারা আছে তাদের সবার সাথে আমার একটা কোশ্চেনিয়ার এবং ইন্টারভিউ সেশন করতে হবে। টু ইন্ডিপেন্ডেন্ট কস্ট ফ্যাক্টর, ডাউন টাইম কস্ট এবং কস্ট অফ অল্টারনেটিভ কারেক্টিভ মেজার, এই দুটাকে আমাদেরকে আসলে বের করে নিতে হবে। যদি ডাউন টাইমের কস্ট কতটুকু, যদি কোনো কারণে এই ধরনের একটা ইম্প্যাক্ট হয় কিংবা রিস্ক অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে আমার ডাউন টাইমের কস্ট কতটুকু এবং এটা অল্টারনেটিভ কারেক্টিভ মেজারের কস্ট কতটুকু, এই দুইটা কস্ট ফ্যাক্টর আমাকে বের করে নিতে হবে। গ্রুপ ইনফরমেশন সিস্টেম অ্যাকর্ডিং টু দেয়ার রিকভারি টাইম। সো গ্রুপের ইনফরমেশন সিস্টেমটা আসলে কি হবে, মানে ফুল ইনফরমেশন সিস্টেমটা কি হবে রিকভারি টাইম অনুযায়ী, এই জিনিসটা আমাকে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিসের মধ্যে বের করে নিতে হবে। ডান দিকে আপনারা দেখবেন একটা ছোট্ট ডায়াগ্রামের মতো দেওয়া আছে, এটা হচ্ছে কি ডিসরাপশন কস্ট ভার্সেস রিকভারি কস্ট। তো যদি হাই রিস্ক হয়, মিনস আমার হাই রিস্কের এটা কি ক্রিটিক্যাল, সো ক্রিটিক্যাল রিস্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার ডিসরাপশন কস্ট অনেক বেশি হবে এবং আমাকে এর জন্য রিকভারি কস্ট কি করতে হবে, যত দ্রুত আমাকে সম্ভব রিকভারি করতে হবে। মানে এখানে ডিসরাপশন কষ্ট বেশি, রিকভারি কষ্ট বেশি। সো এই জন্য এই ইয়েটা দেওয়া হয়েছে, হ্যাঁ, কস্ট অ্যান্ড টাইম। হ্যাঁ, সো কস্ট অ্যান্ড টাইমের মধ্যে আমরা দেখতেছি কি এখানে ডাউন টাইম একটা কার্ভ আছে, ডাউন টাইম, আর একটা হচ্ছে গিয়ে কার্ভ অল্টারনেটিভ রিকভারি স্ট্র্যাটেজি। সো অল্টারনেটিভ রিকভারি স্ট্র্যাটেজি দেখেন টাইমটা যত শর্ট, মিনস যত কাছে আছে টাইমটা, টাইমটা যত কম সময়ের মধ্যে আছে তখন কস্ট কিন্তু তত বেশি, টাইম যত আমার বাড়তেছে কস্ট কিন্তু আস্তে আস্তে কমতেছে। এবং ডাউন টাইমের ক্ষেত্রে দেখেন ডাউন টাইম যত কম থাকতেছে সেখানে কস্ট আমার কম, ডাউন টাইম যতই বাড়তেছে তখন কি হচ্ছে, আমার কস্ট তত বেশি বেড়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। সো এই জন্য আমাকে কি করতে হবে, একটা মিডল পয়েন্টে আসতে হবে। তো মিডল পয়েন্টের জন্য কি করতে হবে আমাকে, এই যে বিজনেস ডাউন টাইমটা হচ্ছে কি বিজনেস ডিসকন্টিনিউশন, এটা আমি কি করলাম, একটা প্যারালাল লাইন করে ওখান থেকে আমি একটা মিডল পয়েন্ট সেট করলাম যে মিনিমাম এই পরিমাণ ডাউন টাইম এবং এই পরিমাণ টাইমের মধ্যে অল্টারনেটিভ রিকভারি কস্ট, আমাকে মানে এই কস্টের মধ্যে আমাকে এটাকে আপ করতে হবে সো দ্যাট আমি একটা ইকুইলিব্রিয়াম সিস্টেমের মধ্যে থাকি। সো এইখানে ফিগার্স গুলো দেওয়া হয় না, বিকজ ফিগার্স এক এক কোম্পানির জন্য এক এক রকম হবে, এক এক সিচুয়েশনে এক এক রকম হবে। তো ইচ পসিবল স্ট্র্যাটেজিস হ্যাজ এ fixed cost strategy differs and cost of planning and implementation will paid even if no disaster take place. সো এই অল্টারনেটিভ রিকভারি প্ল্যানের জন্য যে কিংবা অল্টারনেটিভ রিকভারি স্ট্র্যাটেজি যেটা হবে, এইটার জন্য কিন্তু আমার ইমপ্লিমেন্টেশন এবং প্ল্যানিং কস্ট আছে। সো এই প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন কস্ট যেটা, সেটা কিন্তু কোনো ডিজাস্টার না হলেও আমাকে এই খরচ আমাকে করতেই হবে। সো আমাকে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যাতে আমি এই কস্টটাকে কমায়া আমার ডাউন টাইমকেও রিস্কটাকেও কিভাবে করে আমি কিংবা আমার বিজনেসের যে অপারেশনাল রিস্ক আছে এই রিস্কটাকে কিভাবে করে মিটিগেট করতে পারি কিংবা কমাতে পারি। এই জিনিসটা আমরা বুঝতে পারছি আশা করি। সো
সো যখন আমরা বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিস করলাম, বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিস করার পর আমাকে কি আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানিংটা করবো। বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং ডেভেলপমেন্ট হবে এটা এখানে। সো আইটি বিজনেস কন্টিনিউটি স্ট্র্যাটেজিটা, এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং যখন করবো তখন আমাকে কি করতে হবে, ফার্স্টে স্ট্র্যাটেজিটাকে সেট আপ করতে হবে। সো এর জন্য আউটলাইন দ্য মেইন টেকনোলজি অ্যান্ড প্রিন্সিপালস অ্যান্ড রোডম্যাপ অফ ইমপ্লিমেন্ট দেম। সো এই স্ট্র্যাটেজি করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে যে আমার মেইন টেকনোলজি এবং প্রিন্সিপালস গুলো কি হবে এগুলোকে আউটলাইন করে নিতে হবে, এবং এই ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ কি হবে এটাও আমাকে ডিটারমাইন করে নিতে হবে। এটা স্ট্র্যাটেজি লেভেলে আমাকে করে নিতে হবে ইমপ্লিমেন্টেশন রোডম্যাপ কি হবে। তারপর কি করতে হবে, আইটি কন্টিনিউটি প্ল্যান। এই স্ট্র্যাটেজি আমি সেট আপ করলাম, তারপর আমি কি করবো, প্ল্যান করবো। প্ল্যানটা কি করবো, আইডেন্টিফাই হোয়াট এ বিজনেস উইল ডু ইন দ্য ইভেন্ট অফ ডিজাস্টার। ফার্স্ট আমাকে প্ল্যানের মধ্যে আইডেন্টিফাই করতে হবে যে কি ধরনের ডিজাস্টারে বিজনেস কিভাবে করে রিয়েক্ট করবে। হোয়াট বিজনেস উইল ডু ইন দ্য ইভেন্ট অফ দ্য ডিজাস্টার। কোন একটা ডিজাস্টার হইলে এটা কিভাবে করে বিজনেস রিয়েক্ট করবে। সো কি কি ধরনের ডিজাস্টার হইতে পারে, একটা হচ্ছে ন্যাচারাল কজে হইতে পারে। আমরা যে রিস্ক গুলো যে আমরা আইডেন্টিফাই করছি, এই রিস্ক গুলা বিভিন্ন কারণে এই রিস্ক গুলো অ্যারাইজ করতে পারে। এটা মূলত তিনটা মেইন কারণে অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে কি ন্যাচারাল কজ। ন্যাচারাল কজ হচ্ছে ভূমিকম্প, ধরেন বন্যা, জলোচ্ছ্বাস, হ্যাঁ, অতিবৃষ্টি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ন্যাচারাল কজ হইতে পারে। সো এই ধরনের ন্যাচারাল কজ, হিট, হ্যাঁ, হিট ওয়েভ, এইসব ন্যাচারাল কজের কারণেও হইতে পারে। আবার হইতে পারে কি পার্টিসিপেশন বাই হিউম্যান বিইং, মানুষের মাধ্যমে হইতে পারে। ধরেন একটা বোমা মেরে দিল, লাইন কেটে দিল, হ্যাঁ, বিভিন্ন ধরনের হিউম্যান বিইং পার্টিসিপেশনের কারণে হইতে পারে। হ্যাকিং এর শিকার হচ্ছে, এরকম। আরেকটা হইতে পারে কি প্যান্ডামিক। সো প্যান্ডামিকটা কি, যেমন কিছুদিন আগে প্যান্ডামিক সম্বন্ধে আপনারা সবাই এখন ধারণা হয়ে গেছে। কিছুদিন আগে এই যে কোভিড-19 প্যান্ডামিকে আমাদের কি হয়েছিল, একটা বিশাল ধরনের ডিজাস্টার হয়েছিল। সো এর মধ্যে কিন্তু একটা আইটি বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলছে ইন দিস প্যান্ডামিক। তো এই ধরনের প্যান্ডামিকের কারণেও আমাদের কি হতে পারে, বিভিন্ন ধরনের রিস্ক অ্যারাইজ করতে পারে। সো ফার্স্টে আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে যে বিজনেস কোন ধরনের ডিজাস্টারের মধ্যে কি ধরনের রিয়াকশন দিবে। Worst case scenario or short or long term fallback strategies are formulated. So খুবই খারাপ সিনারিও, ফর এক্সাম্পল পুরো বিল্ডিং ধসে গেল কিংবা ইলেকট্রিসিটি চলে গেল কিংবা এই ধরনের খুবই খারাপ সিনারিও কোন একটা হইলো, এটার জন্য শর্ট টার্ম অথবা লং টার্ম স্ট্র্যাটেজি কি হবে এটা আমাদের ফর্মুলেট করে নিতে হবে। এবং এখানে দুইটা পার্টে ফর্মুলেট করতে হবে। কি কি, একটা ইন্টারনাল পার্ট, একটা এক্সটার্নাল পার্ট। আমি ইন্টারনালি কি কি করব আর এক্সটার্নাল পার্টে কি কি করব। মানে এক্সটার্নাল হচ্ছে কি আমার স্টেক হোল্ডার্স, আর ইন্টারনাল হচ্ছে কি কি আমার যে টিম, ম্যানেজমেন্ট, এমপ্লয়িজ, এদেরকে নিয়ে আমি কি করতে চাচ্ছি। তারপর হচ্ছে কি কি করতে হবে, এটা সাব কন্টিনিউট করতে হবে, আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যান করতে হবে। মিনস এই যে আমার কন্টিনিউটি প্ল্যানটা করব, কন্টিনিউটি প্ল্যানিং এর মধ্যে কি করতে হবে, সাব কম্পোনেন্ট করে নিতে হবে সবগুলো। প্রতিটা আইটি সাব কম্পোনেন্ট করে এই ডিজাস্টার রিকভারি প্ল্যান করে নিতে হবে। মিনস এই কম্পোনেন্টের জন্য আমি কি করব, ওই কম্পোনেন্টের জন্য কি করব, ওই কম্পোনেন্ট এরকম ভাগ ভাগ করে 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 আমাকে এটা করতে হবে। তো প্রসেস দ্যাট আইটি পার্সোনাল উইল ইউজ টু রিস্টোর কম্পিউটার সিস্টেম, অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন এন্ড ডেটা। সো এই যে সাবকন্টিনেন্ট সিস্টেমটা হবে, এটা কি হবে, আইটি পার্সোনালকে ইউজ করা হবে রিস্টোর করার জন্য কম্পিউটার সিস্টেম, অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন এন্ড ডেটা। সো এই যে কম্পিউটার সিস্টেমের জন্য হয়তো বা একটা প্রসেস থাকবে, অ্যাপ্লিকেশনস এর জন্য আরেকটা প্রসেস থাকবে, কমিউনিকেশনের জন্য আরেকটা প্রসেস থাকবে, ডেটা রিস্টোরের জন্য আলাদা, এরকম করে সবগুলোকে আলাদা আলাদা করে আমাকে ভাগ করে নিতে হবে। এবং ক্যান বি ইনক্লুডেড ইন বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং অ্যাজ এ সেপারেট ডকুমেন্ট। সো এই যে আমি সাব কম্পোনেন্ট করে আমি করলাম সবগুলো আস্তে আস্তে আলাদা আলাদা করে আমি রিকভারি প্ল্যানিং করলাম, এটা কি করতে পারে আমার টোটাল বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এর মধ্যেও আমি ইনক্লুড করতে পারি, এবং অথবা সেপারেট ভাবেও রাখতে পারি, আলাদাভাবেও রাখতে পারি। নট অল সিস্টেম রিকোয়ার এ রিকভারি স্ট্র্যাটেজি। তো আমরা এতক্ষণ ধরে রিকভারি স্ট্র্যাটেজি কিংবা বিজনেস কন্টিনিউটি প্ল্যান কিংবা কোনো একটা ভালনারেবিলিটিস হইলে আমরা কিভাবে করে ওখান থেকে রিস্টোর করতে পারবো কিংবা কিভাবে ওখান থেকে বের হয়ে আসতে পারবো, এগুলো নিয়ে কথা বলছিলাম। বাট যখন আমি এই যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান ডেভেলপমেন্ট করব, এইটার মধ্যে সবগুলো সিস্টেমের জন্য আমার কিন্তু রিকভারি স্ট্র্যাটেজির প্রয়োজন নাই। এর জন্য আমাকে কি করতে হবে, কস্ট ভার্সেস বেনিফিট অ্যানালাইসিস করতে হবে।
usually clear after completion of business impact analysis. তো একটু আগে আমরা যে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস দেখছি, ও বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস থেকে আমরা দেখে নেব কি কস্ট ভার্সেস বেনিফিটের আমরা কম্পারিজন দেখে নেব। আমরা দেখলাম যে এই ধরনের একটা রিকভারি স্ট্র্যাটেজি করতে যে পরিমাণ কস্ট হবে, ফর এক্সাম্পল একটা রিকভারি স্ট্র্যাটেজি করার জন্য ধরেন আমার অ্যাটেন্ডেন্স সিস্টেম, এই অ্যাটেন্ডেন্স সিস্টেমের রিকভারি স্ট্র্যাটেজি করার জন্য আমার রিকভারি সিস্টেম তৈরি করার জন্য আমার খরচ হচ্ছে 10 লাখ টাকা খরচ হচ্ছে। অথচ আমি যদি একটা নতুন সিস্টেম বসাই, এখানে রিকভারি সিস্টেম নতুন সিস্টেম বসাই, সেখানে আমার খরচ হচ্ছে ধরেন 1 লাখ টাকার মতো খরচ হচ্ছে। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যালো, হ্যালো, এম আই ক্লিয়ার নাও? শুনতে পাচ্ছে সবাই? হ্যালো, জি স্যার am I audible? আচ্ছা, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। সো আমাকে এই কস্ট ভার্সেস বেনিফিটটা দেখতে হবে। যদি আমার কস্ট যতটুকু আমার হচ্ছে এটার থেকে বেনিফিট যদি আমার বেশি না আসে, সেক্ষেত্রে কিন্তু আমি ওই সিস্টেমের রিকভারি স্ট্র্যাটেজি তৈরি করব না। তো আমরা আইটি বিজনেস কন্টিনিউ প্ল্যানিং এর মধ্যে আর কি কি আমরা দেখবো, ফ্যাক্টর টু কনসিডার ইন ডেভেলপিং রিভিউইং বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং। সো এই আমরা যে ডেভেলপ করব, এই ডেভেলপ করার বিজনেস কন্টিনিউ প্ল্যানিং রিভিউ করার ক্ষেত্রে যদি আমরা আগের থেকে থাকে, সেক্ষেত্রে আমরা যখন রিভিউ করব সেখানে কি কি ফ্যাক্টর আমরা কনসিডার করব, অথবা নতুন করে ডেভেলপ করলেও আমরা কি কি ধরনের ফ্যাক্টর গুলো কনসিডার করব, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমাদের হচ্ছে প্রি ডিজাস্টার রেডিনেস, কভারিং ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস অল রেলিভেন্ট ইনসিডেন্ট। সো আমাদের ডিজাস্টার হওয়ার আগে, মিনস আমার কোন একটা ইনসিডেন্ট হওয়ার আগে, এই এই যে কোন একটা ইনসিডেন্ট হচ্ছে, এটার পূর্বের রেডিনেসটা আমার আসলে কি, এই এই ইনসিডেন্টের ব্যাপারে, যে কোনো একটা ইনসিডেন্টের ব্যাপারে ম্যানেজমেন্ট রেসপন্স কি এবং রেডিনেসটা কি, এটা আমাকে আগে থেকে যদি রেডিনেসটা ভালো থাকে কিংবা ম্যানেজমেন্ট রেসপন্স ভালো থাকে, দেন আমাদের জন্য এটা বেটার। আর যদি ভালো না থাকে, তাহলে আমাদেরকে আবার কি করতে হবে, বেটার ভাবে আমাদের রিভিউ করতে হবে এবং নতুন করে ডেভেলপ করতে হবে। ইভালুয়েশন প্রসিডিওর, ইভাকুয়েশন প্রসিডিওর হচ্ছে যে আমি এখান থেকে বের হয়ে আসবো কিভাবে করে। হ্যাঁ, এই প্রসিডিওর গুলো আমাকে রাখতে হবে ডেভেলপমেন্টের সময়। হচ্ছে কি প্রসিডিওরস ফর ডিক্লেয়ারিং এ ডিজাস্টার। তো আমরা একটা ডিজাস্টার হয়েছে, এই যে এটাকে ডিক্লেয়ার করব, এটা কোন প্রসিডিওরে আমরা ডিক্লেয়ার করব, কিভাবে বুঝবো যে এটা একটা ডিজাস্টার? হ্যাঁ, কেননা যদি ডিজাস্টার ডিক্লেয়ার না করি, তাহলে তো আমার কি থাকবে, ওই যে ম্যানেজমেন্টের যে প্রসেস থাকবে টু আইটি রিকভারি সিস্টেম করার জন্য, কারণ এটার মধ্যে একটা রিকভারি বিজনেস কন্টিনিউ প্ল্যান কিংবা রিকভারি প্ল্যানের জন্য একটা বড় টিম থাকবে, অনেকগুলো লোক এখানে কাজ করবে। সো আমি যদি ডিজাস্টার ঠিক মতো ডিক্লেয়ার করতে না পারি, টাইমলি না করতে পারি, তখন কিন্তু সেটা আমার রিকভারিতে চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য কোন স্টেজে আসলে কিংবা হোয়াট উইল বি দ্য, কে এটাকে ডিক্লেয়ার করবে কিংবা কি মনে করলে এটাকে ডিজাস্টার, কি দেখলে সে ডিজাস্টার হিসেবে এটাকে ডিক্লেয়ার করবে, সেই প্রসিডিউরটা আমাদেরকে থাকতে হবে এই কন্টিনিউটি প্ল্যানিং এর মধ্যে। হ্যাঁ, সার্কামস্টেন্সেস আন্ডার হুইচ এ ডিজাস্টার শুড বি ডিক্লেয়ার্ড, কোন সিচুয়েশনে এটা ডিক্লেয়ার হবে। এ স্মল ইনসিডেন্ট ইফ নট অ্যাড্রেসড ইন এ টাইমলি অর প্রপার ম্যানার মে লিড টু এ ডিজাস্টার। সো এই সার্কামস্টেন্সেস গুলো যদি আমরা ঠিক মতো
না রাখি সেক্ষেত্রে কিন্তু আমার একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং অনেক সময় অনেক স্মল ইনসিডেন্ট কি হয়, ঠিক মতো অ্যাড্রেস না করার কারণে, টাইমলি অ্যাড্রেস না করার কারণে বড় ধরনের ডিজাস্টার দিকে চলে যায় অনেক সময়। ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ রেসপন্সিবিলিটিস। সো এখানে কার রেসপন্সিবিলিটি কি হবে সেই জিনিসগুলো ক্লিয়ার আইডেন্টিফিকেশন, ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ রিসোর্স রেসপন্সিবল ফর ইচ ফাংশন, এটাও থাকতে হবে। মানে পার্সনস কারা কারা এটার জন্য রেসপন্সিবল হবে, এই জিনিসটা সুন্দর ক্লিয়ার ভাবে থাকতে হবে। ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ কন্ট্রাক্ট ইনফরমেশন। সো কি কি কন্ট্রাক্ট আছে, এই কন্ট্রাক্ট গুলোর ইনফরমেশন মিনস আমরা যখন এই রিকভারি করতে যাব কিংবা আমরা যখন আবার সাপ্লাই রিস্টোর করতে যাব সেক্ষেত্রে আমাদের কন্ট্রাক্ট ইনফরমেশন প্রয়োজন হবে। সেই কন্ট্রাক্ট ইনফরমেশন যাতে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা থাকে কিংবা কার কাছ থেকে আমরা সাপোর্ট গুলো পাবো, এই জিনিসগুলো ক্লিয়ার আইডেন্টিফিকেশন থাকবে। স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন অফ রিকভারি প্রসেস। সো আমরা রিকভারি প্রসেস ডিজাস্টার অ্যানাউন্স হয়ে গেছে, হ্যাঁ আমার সার্কামস্টেন্সেস দেখে ফেলছি, ডিক্লেয়ার করে ফেলছি। সো হোয়াট উইল বি দ্য রিকভারি প্রসেস, এটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন থাকবে। Clear identification of various resources required for recovery. So যেহেতু স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন থাকবে সেখানে কি থাকতে হবে, আমাদের কি কি ধরনের রিসোর্স আমরা এখানে ইউজ করব এটার ক্লিয়ার আইডেন্টিফিকেশন থাকতে হবে। আদারওয়াইজ আমাদের কিন্তু এই যে টাইম, আমরা যে রিকভারি টাইমটা সেট করতে চাচ্ছি কিংবা শর্টার পসিবল টাইমের মধ্যে রিকভারি করতে চাচ্ছি সেগুলো পসিবল হবে না। IT business continuity plan should include planning for all division and units that depends on IS processing function. So এই যে ডিজাস্টার রিকভারি প্ল্যান, বিজনেস কন্টিনিউটি প্ল্যান যেটা হবে এটার মধ্যে কি করতে হবে, অল ডিভিশন ইউনিটস অর আইটি প্রসেসের সাথে যারা রিলেটেড এই ধরনের সব ফাংশনকে অ্যাড করতে হবে, সকল ফাংশনকে এখানে রাখতে হবে। আদারওয়াইজ এই জিনিসগুলো কাজ করবে না ঠিক মতো। ফলোইং আইটেম should also be considered, ওগুলো তো করতে হবে। এটার সাথে আরো কি করতে হবে, লিস্ট অফ স্টাফ উইথ redundant contact information required to maintain critical business function. সো একটা লিস্ট অফ স্টাফ করতে হবে, ওই যে আমার উপরে আছে কি ক্লিয়ার আইডেন্টিফিকেশন অফ পারসন অন রেসপন্সিবলস যখন থাকবে, তার মানে এখানে এই লিস্ট অফ স্টাফটা আমার থাকতে হবে। এখানে কি থাকবে, উইথ রিডান্ডেন্ট কন্টাক্ট ইনফরমেশন মিন্স একটা স্টাফেরই 2-3টা একাধিক ফোন নাম্বার কন্টাক্ট ইনফরমেশন থাকতে হবে, যেহেতু কোনো কারণে এই ডিজাস্টার কারণে যাতে কোনো একটা কন্টাক্ট ইনফরমেশনে যোগাযোগ করা না গেলে অন্যটার মধ্যে যাতে যোগাযোগ করা যায়। The configuration of building facilities, desk, chair, telephone required to maintain critical business function. So আমাদের বিল্ডিং এর ফ্যাসিলিটি, ডেস্ক, চেয়ার, টেলিফোনের কনফিগারেশন কি আছে এখন, এবং অথবা কি ধরনের কনফিগারেশন হইলে, মিনিমাম কি ধরনের কনফিগারেশন হইলে আমরা ক্রিটিক্যাল বিজনেস ফাংশন গুলা আমরা রান করতে পারবো, এই জিনিসটা আমাদের থাকলে ভালো। হ্যাঁ, and the resources required to resume or continue operation, not necessarily IT or technology resources. তো এটা আমার যদি এই ধরনের একটা ডিজাস্টার অকার হয় কিংবা এই ধরনের ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমাকে কি কি রিসোর্স লাগবে টু রিজিউম অর কন্টিনিউ অপারেশন করার জন্য, সেই জিনিসটা আমার এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। So we resume again. So what are the components of a business continuity? So business continuity planning should include continuity of operation plan. So বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এর ফার্স্ট যেটা থাকতে হবে সেটা হচ্ছে অপারেশনাল প্ল্যানের কন্টিনিউটিটা কিভাবে করে থাকবে।
তারপর থাকতে হবে হচ্ছে কি ডিজাস্টার রিকভারি প্ল্যান, তারপর থাকতে হবে হচ্ছে কি বিজনেস রিজাম্পশন প্ল্যান। সো ফার্স্টে থাকবে হচ্ছে কিভাবে করে আমি বিজনেসটাকে কন্টিনিউড অপারেশন যেভাবে আছে, বিজনেসটা যেভাবে চলতেছে এইভাবে করে আমি কিভাবে চালাবো, কি কি ওয়েতে চালাবো, এটা ফার্স্টে থাকতে হবে। যদি কোনো কারণে ওটা ডিসরাপ্ট হয় কিংবা প্রবলেম হয়, সেক্ষেত্রে আমার সেকেন্ড অল্টারনেটিভ হিসেবে থাকবে কি ডিজাস্টার রিকভারি প্ল্যান, মানে ওই সিচুয়েশন থেকে আমি কিভাবে করে বের হয়ে আসবো। তারপর বিজনেস রিজাম্পশন প্ল্যান মিনস আবার আমি আগের মতো অপারেশনের মধ্যে ফেরত আসবো। এই তিনটা জিনিস আমার থাকতে হবে। BCP may include a continuity of support plan অথবা IT contingency plan। এই ধরনের কি আছে, এই জিনিসগুলো থাকতে হবে। ক্রিটিক্যাল কমিউনিকেশন প্ল্যান, ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান। সো কোন ক্রাইসিস হলে এই ক্রাইসিসের কমিউনিকেশন প্ল্যান গুলো কি কি থাকবে? ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান থাকবে, ট্রান্সপোর্টেশন প্ল্যান, occupant emergency plan, and evacuation and emergency relocation plan. So এটা হচ্ছে কি মেইনলি ডিজাস্টার রিকভারি প্ল্যানের অন্তর্ভুক্ত। সো এই ডিজাস্টার রিকভারির মধ্যে আমার সাপোর্ট প্ল্যান গুলো কি কি থাকবে, ক্রাইসিসের জন্য কি কি ধরনের কমিউনিকেশন আমাকে করতে হবে, একটা ক্রাইসিসের মধ্যে পড়লে কার সঙ্গে কথা বলবো, কি কথা, কোন ইস্যুর জন্য কার সঙ্গে কথা বলবো, এই জিনিসগুলো ঠিকমতো থাকতে হবে। রেসপন্স টিম যেগুলো আছে সেগুলো ঠিকমতো রেডি রাখতে হবে। ট্রান্সপোর্টেশন মিনস এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া, জিনিসপত্র নেওয়া কিংবা মুভ করার ক্ষেত্রে আমার এই প্ল্যানগুলো ঠিকমতো থাকতে হবে। অকুপেন্ট ইমার্জেন্সি প্ল্যানটা থাকতে হবে এবং ইভাকুয়েশন যদি এখান থেকে বের হতে হয় কিংবা রিলোকেশন করতে হয় সেক্ষেত্রে আমার কি হবে, এগুলো কিন্তু এটা ঠিক আছে সেকেন্ড স্টেপের কাজ। যদি আমার ঠিকমতো কন্টিনিউড অপারেশন চলতে তার কোনো ইস্যু নাই, বাট যদি ডিজাস্টার রিকভারি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এই জিনিসগুলো লাগবে। ফর প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন ইভলিউশন অফ বিজনেস কন্টিনিউটি প্ল্যান দ্য ফলোইং শুড বি এগ্রিড অন। The policies that will be govern all the continuity and রিকভারি এফোর্ট, এরকম একটা পলিসি থাকতে হবে, হ্যাঁ, যেটা কিনা কন্টিনিউটি এবং রিকভারি এফোর্ট কে গভর্ন করবে, মিন্স গাইড করবে। হ্যাঁ, দ্য গোল, রিকোয়ারমেন্ট এন্ড প্রোডাক্টস অফ ইচ ফেজ, এই প্রতিটা ফেজের মধ্যে আমার গোল কি হবে, রিকোয়ারমেন্টস গুলো কি কি এবং কি কি প্রোডাক্টস লাগছে, এই জিনিসগুলো আমার ডিটারমাইন থাকতে হবে। Alternative facilities to perform task and operation, আমার অল্টারনেটিভ কি কি ফ্যাসিলিটিস আছে এই বিভিন্ন ধরনের টাস্ক এবং অপারেশনকে পারফর্ম করার জন্য, সেই জিনিস থাকতে হবে। ক্রিটিক্যাল ইনফরমেশন রিসোর্সেস টু ডিপ্লয়, পারসন রেসপন্সিবল ফর কমপ্লিশন, অলমোস্ট একই রকম কথা হচ্ছে বারবার। অ্যাভেলেবল রিসোর্সেস টু এইড ইন ডিপ্লয়মেন্ট অ্যান্ড দ্য শিডিউলিং অফ অ্যাক্টিভিটিস উইথ প্রায়োরিটিস এস্টাবলিশ। সো এখানে এই প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাকে এই জিনিসগুলো অল্টারনেটিভ রিসোর্স, ক্রিটিক্যাল ইনফরমেশন, পারসন রেসপন্সিবল এবং কি কি রিসোর্সেস অ্যাভেলেবল আছে, এই জিনিসগুলো আমাকে প্রায়োরিটাইজ বেসিসে শিডিউলিং করে নিতে হবে। সো এই যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান গুলো করবো আমরা, এটার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে কি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, হাউ এ ইনসিডেন্ট ক্যান বি ম্যানেজ। তো ইনসিডেন্টস এন্ড ক্রাইসিসেস আর ডাইনামিক ইন নেচার। তো কোন একটা ইনসিডেন্ট কিংবা ঘটনা কিংবা কোন একটা ইস্যু, এটা কি ডাইনামিক, এক একজনের জন্য এক এক ভাবে এটা কাজ করে। একই ইস্যু ডিফারেন্ট বিজনেসের জন্য ডিফারেন্ট ধরনের ক্রাইসিস তৈরি করে। সো ইনসিডেন্টস এন্ড ক্রাইসিসেস হচ্ছে কি ডাইনামিক ইন নেচার। ক্লাসিফিকেশন ক্যান বি dramatically change when incident is resolved. So dynamically change when incident is resolved. So incident গুলা কি কি ভাবে ক্লাসিফিকেশন করা যেতে পারে? নেগলিজেবল, হ্যাঁ। সো কিছু ইনসিডেন্ট আছে কি খুবই নেগলিজেবল, আই ডোন্ট বদার, হ্যাঁ, এটা ঘটনা ঘটলো, এটা খুবই আমার বিজনেসের জন্য কোনো ইম্প্যাক্ট ফেলে। এর আগে যে আমরা রিস্ক ক্লাসিফিকেশন করছি এরকম আমার এখানে ইনসিডেন্টের ক্লাসিফিকেশন গুলো করতে হবে। একটা হচ্ছে কি মাইনর, মাইনরটা কি কজ নো নেগেটিভ ম্যাটেরিয়াল অর ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট। তো এই ধরনের একটা ঘটনা গুলো যেটা কিনা কোনো নেগেটিভ ম্যাটেরিয়াল অথবা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নাই। একটা ইনসিডেন্ট হচ্ছে কি মেজর, মেজর ইনসিডেন্ট কোনগুলা কজ নেগেটিভ ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট,
and may impact other system or department or outsiders. তো মেজর ইনসিডেন্ট আমরা ওগুলোকে ধরবো যেগুলা বড় নেগেটিভ ইম্প্যাক্ট, ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট আমার করবে, এবং যদি এবং অন্য সিস্টেম যেগুলো আছে এবং অন্য সিস্টেম গুলোকে সে এফেক্ট করবে, এটা হচ্ছে কি মেজর। আর ক্রাইসিস বলবো কখন আমি, ক্রাইসিস বলবো হচ্ছে কি মেজর ইনসিডেন্ট দ্যাট ক্যান বি সিরিয়াস ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট অন কন্টিনিউয়াস ফাংশনিং অফ দ্য বিজনেস। তো এটা হচ্ছে কি আমার ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনের জন্য আমার সিরিয়াস ইম্প্যাক্ট করবে, মে অ্যাডভার্সলি ইম্প্যাক্ট আদার সিস্টেম অর থার্ড পার্টিস, এবং এটা অন্যান্য সিস্টেম গুলোকে খুব খারাপ ভাবে এফেক্ট করবে, এবং সিভিয়ারিটি অফ দ্য ইম্প্যাক্ট ইজ জেনারেলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইম্প্যাক্টেড টাইম। সো এটার সিভিয়ারিটিটা হবে হচ্ছে কি টাইমের সাথে প্রপোর্শনাল, মিনস যত সময় যাবে তত সিভিয়ারিটি বাড়তে থাকবে। ক্রাইসিসটা হচ্ছে কিরকম, যত বেশি সময় যেতে থাকবে তত বেশি এটার ইম্প্যাক্ট বাড়তে থাকবে। তো আমার ইনসিডেন্ট গুলা কয়টা ভাগ করতে পারি আমরা, চারটা। একটা হচ্ছে নেগলিজেবল, একটা হচ্ছে মাইনর, একটা মেজর, একটা হচ্ছে কি ক্রাইসিস। সো মাইনর, মেজর এন্ড ক্রাইসিস ইনসিডেন্ট শুড বি ডকুমেন্টেড। সো আমার নেগলিজেবলটা আমার প্রয়োজন নাই, যেটা আমার কোনো ইম্প্যাক্ট নাই, কোনো কিছু নাই, এই ধরনের ইনসিডেন্টের আমার ডকুমেন্টেশন প্রয়োজন নাই। বাট মাইনর, মেজর এবং ক্রাইসিস রিলেটেড যেসব ইনসিডেন্ট গুলো সেগুলো মাস্ট আমাকে ডকুমেন্ট করতে হবে, ক্লাসিফাইড করতে হবে এবং রিভিজিটেড আনটিল রিজলভড, এবং কন্টিনিউয়াসলি এটাকে আমাকে ফলো আপের মধ্যে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ধরনের ইনসিডেন্ট গুলা রিজলভ হচ্ছে। সিকিউরিটি অফিসার or other designated influence should be notified of all relevant incident. So এই যে আমার বিজনেস কন্টিনিউটি প্ল্যানের মধ্যে যে অনেক দায়িত্বপ্রাপ্ত অফিসার থাকবে কিংবা পার্সন থাকবে, এর মধ্যে একজন থাকবে হচ্ছে কি সিকিউরিটি অফিসার অথবা ডেজিগনেটেড পার্সন থাকবে, তাকে আমাকে কন্টিনিউয়াসলি নোটিফাই করতে হবে, কেননা এই ইম্প্যাক্ট গুলো কিংবা এই ইনসিডেন্ট গুলো উইল বি ফেস বাই অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছে বিভিন্ন ধরনের লেভেলে, এই ইনসিডেন্ট গুলো তারা ফেস করতে পারে, অথবা আউটসাইডারও এই ইনসিডেন্ট গুলো ফেস করতে পারে। সো এর জন্য সিকিউরিটি অফিসার অথবা যে ডেজিগনেটেড পার্সন আছে তাকে এগুলো নোটিফাই করতে হবে, কন্টিনিউয়াসলি নোটিফাই করতে, সো দ্যাট হি ক্যান রেকর্ড, হি ক্যান কিপ দ্য রেকর্ড, এবং ওই অনুযায়ী বিজনেস কন্টিনিউটি প্ল্যানটাকে সেট করা যায়। অ্যান্ড এসকেলেশন প্রোটোকল শুড বি এস্টাবলিশ অ্যান্ড ফলোড। সো এই যে এই ধরনের একটা ইনসিডেন্ট হইলে যে সিকিউরিটি অফিসার অথবা ডেজিগনেটেড ইন্ডিভিজুয়াল যে তাকে জানানোর পর সে কি করবে, একটা এসকেলেশন প্রোটোকল মেনটেন করবে, যে হ্যাঁ এরপর এগুলাকে মাস শেষে আমি এতগুলোকে ইয়ে করলাম, এটা হায়ার অথরিটিকে জানাবে, একটা রিপোর্ট আকারে ম্যানেজমেন্টকে দিবে, এরকম করে একটা এসকেলেশন প্রসেস থাকবে এবং কন্টিনিউয়াস এটা একটা ফলো আপের মধ্যে থাকবে। ইনসিডেন্ট ম্যানেজমেন্টের পর আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে গিয়ে প্ল্যান টেস্টিং। সো আমি যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এর প্ল্যানটা করলাম, হ্যাঁ, যে আমার রিস্ক কি কি আছে, ইনসিডেন্টস গুলো আমি কিভাবে করে ডিটারমাইন করলাম, সবকিছু করে আমি একটা প্ল্যান সেট করলাম। প্ল্যান সেট করার পর এই প্ল্যানটা কি আসলে আমার কাজ করবে না করবে না, এটার জন্য আমাকে কি করতে হবে, প্ল্যানটাকে টেস্ট করতে হবে। কারণ আমি যদি রিয়েল ফিল্ডে গিয়ে দেখি প্ল্যানটা কাজ করতেছে না, টেস্টিং ছাড়া এই প্ল্যানটাকে ওয়েটেড করে অ্যাপ্রুভ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু রিয়েল ফিল্ডে কাজ না করলে আমার বিজনেসের যে কন্টেন্টে আমার যে অবজেক্টিভ ছিল কিংবা বিজনেসের যে গোল ছিল, ওই গোল কিন্তু মিট আপ করা পসিবল হবে না। সো এর জন্য আমাদের কি করতে হবে, এই প্ল্যানটা টেস্ট করে নিতে হবে। সো টেস্টিং শুড বি পারফর্মড অন business content plan addressing all key components and key recovery team members should be involved. So testing যখন হবে তখন এখানে যে আমাদের কি কম্পোনেন্টস গুলো আছে আমরা তো আগে থেকেই ডিটারমাইন করে রাখছি যে হোয়াট উইল বি দ্য কি কম্পোনেন্টস এবং কোন কোন পার্সন এটার জন্য রেসপন্সিবল থাকবে। এই জন্য যখন আমরা টেস্টিং করব তখন ওই সবগুলো কি কম্পোনেন্ট যাতে অ্যাড্রেসড হয় এবং সবগুলো পার্সন যাতে ইনভলভ থাকে, ওখানে টিম মেম্বার যারা থাকবে এই রিকভারি প্ল্যানের মধ্যে যারা টিম মেম্বার থাকবে সবাই যাতে এখানে ইনভলভ থাকে কিংবা ইনভলভ হয়, সে ওইভাবে করে প্ল্যানটা টেস্ট করতে হবে। শুড বি শিডিউল ডিউরিং এ টাইম দ্যাট উইল মিনিমাইজ ডিসরাপশন। সো এই টেস্টিংটা এমন একটা সময় করতে হবে যাতে আমার বিজনেসের মধ্যে টেস্ট করতে গিয়ে যদি আবার বিজনেসের ডিসরাপশন করে হয় কিংবা আমি যদি বিজনেসকে বন্ধ করে দিই সেখানে তো আবার লস। সো এই জন্য আমাকে
টেস্টিংটা এমন ভাবে শিডিউল করতে হবে যাতে আমার ডিসরাপশন কম হয় কিংবা বিজনেসের যাতে কোনো ক্ষতি না হয়। স্পেসিফিকেশনটা কি হবে, প্ল্যান টেস্টিং এর যখন আমি প্ল্যানটা টেস্ট করবো, এটা স্পেসিফিকেশন কি ভেরিফাই দ্য কমপ্লিটনেস এন্ড প্রিসিশন অফ দ্য কন্টিনেন্টাল প্ল্যান। সো আমার যে প্ল্যানটা করছি এই প্ল্যানের কমপ্লিট এবং প্রিসিশন গুলো আমাকে ভেরিফাই করতে হবে, যে আমার প্ল্যানটা করছি এইগুলো সবগুলো স্টেপ আমার ফলো হচ্ছে কিনা এবং সবগুলো কম্পোনেন্ট টাচ করতেছে কিনা এবং প্রিসিশন ঠিক আছে কিনা। হ্যাঁ, evaluate the performance of personnel involved in the exercise. So আমার কম্পোনেন্ট গুলো আমি করলাম যে কমপ্লিটনেসটা চেক করলাম, কিন্তু এখানে আবার আমার যে রিকভারি পার্সোনাল যারা আছে কিংবা টিম যারা আছে তাদেরকে ইভালুয়েট করতে হবে যে তাদের পারফরমেন্সটা কি, তারা কি ঠিকমতো পারফর্ম করতে পারতেছে কিনা এই এক্সারসাইজের মধ্যে, তার ঠিকমতো পারফর্ম কিংবা আমার কন্টেন্ট প্ল্যানটা ইফেক্টিভ রোল প্লে করতে পারতেছে কিনা এই জিনিসটা আমাকে দেখতে হবে। Apprise the training and awareness of employees who are not the member of business continuity team. So এই ট্রেনিং এবং অ্যাওয়ারনেস এর মধ্যে এমপ্লয় দেরকে অ্যাপ্রাইজ করতে হবে যারা কিনা বিজনেস কন্টিনিউটি টিমের অংশ না। যেহেতু আমার এটা একটা টেস্টিং চলবে, টেস্টিং এর মধ্যে রিকভারি টিম যেরকম থাকবে আবার জেনারেল এমপ্লয়িজরাও থাকবে। সো এই ট্রেনিং এর অ্যাওয়ারনেস এর জন্য আমাদের এমপ্লয়ীদেরকে অ্যাপ্রাইজ করতে হবে। ইভালুয়েট দ্য coordination among the business continuity team and external vendor and suppliers. So external vendors also suppliers সাথে আমার যে টিমের কোঅর্ডিনেশনটা কিরকম হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে ইভালুয়েট করে নিতে হবে। Measure the ability and capacity of the backup site to perform prescribed processing. So আমরা যে এই যে ব্যাকআপ সাইট করতেছি কিংবা আমার যে রিকভারি প্রসেস যেটা করতেছি এই প্রসেসটা অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটিটা আসলে কি, ক্যাপাসিটিটা কি, আমরা যে প্রেসক্রাইব যে প্রসেসিংটা আমরা তৈরি করছি যে আমরা যে এই ব্যাকআপ সাইটটা যে আমার পারফর্ম করবে অ্যাজ এ ব্যাকআপ সাপোর্ট, হ্যাঁ, কিংবা আমাকে এটা রিডান্ডেন্ট সাইট হিসেবে কাজ করবে, অথবা আমার বিজনেস কোনো ডিসরাপশন হলে এটা আমার একটা কপি সাইট হিসেবে কাজ করবে যাতে আমার বিজনেসে কোনো ক্ষতি না হয়। এটার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আসলে কি এটাকে মেজার করে নিতে হবে। মানে আমাকে ওই ব্যাকআপ সাইট থেকে সাপোর্ট নিয়ে এই টেস্টিং যখন হবে ওই ব্যাকআপ সাইট থেকে কাজ করতে হবে। অ্যাসেস দ্য ভাইটাল রেকর্ড রিট্রাইভাল ক্যাপাবিলিটিস। তো আমার যে এই যে ডেটা থাকবে, বিভিন্ন ধরনের রেকর্ডস থাকবে, হ্যাঁ, এই ধরনের ভাইটাল রেকর্ডস গুলা আমরা রিকভারি করতে পারবো। হ্যাঁ, রিকভারি করা কিংবা আবার ফেরত নিয়ে আসা, এটার ক্যাপাবিলিটিটাও আমাকে করে দেখতে হবে, চেক করে নিতে হবে। Evaluate the state and quantity of equipment and supplies that have been relocated to the recovery site. So কি কি ইকুইপমেন্ট এবং সাপ্লাইজ আমার রিকভারি সাইটে আমার ট্রান্সফার করতে হবে, রিলোকেট করতে হবে অথবা ইভাকুয়েট করতে হবে, সেই জিনিসগুলো আমাকে ইভালুয়েট করে নিতে হবে এবং এটা আসলে কতটুকু ফিজিবল সেই জিনিসটা আমাকে দেখে নিতে হবে। কন্ডিশন গুলা, কোয়ান্টিটি এবং কন্ডিশনস গুলো আমাকে কনফার্ম হয়ে নিতে হবে। মেজার দ্য ওভারঅল পারফরমেন্স অফ অপারেশনাল measure the overall performance of operational and IT process activities related to maintaining the business entities. So overall operational performance এবং আইটি প্রসেসিং ক্যাপাবিলিটিস অ্যাক্টিভিটিস গুলো আমাকে মেজার করে নিতে হবে। সো আমি যখন টেস্টিং করব, টেস্টিং এর সময় আমি দেখবো কি আমার কন্টিনিউটি প্ল্যানটা আসলে কাজ করতেছে কিনা ঠিক মতো, আমার প্ল্যানিংটা ঠিক আছে কিনা, সবগুলো কম্পোনেন্ট অ্যাড্রেস হয়েছে কিনা, সবগুলো টিম মেম্বার ঠিক মতো কাজ করতে পারতেছে কিনা, আমার যে টিম মেম্বার ছাড়া অন্যান্য এমপ্লয়ি আছে তাদের সাথে কোঅর্ডিনেশনটা কিভাবে হচ্ছে, ভেন্ডর সাপ্লায়ারদের সঙ্গে কোঅর্ডিনেশন কিভাবে হচ্ছে, রিলোকেট করতে যদি হয় সেই ক্ষেত্রে আমার কি কি ধরনের সাপোর্ট প্রয়োজন হচ্ছে, কতটুকু আমি রিলোকেট করতে পারতেছি না, আমার যে ব্যাকআপ সাইট আছে ওই ব্যাকআপ সাইট কিভাবে কাজ করতেছে, এবং আমার যে ডেটা আছে এগুলো যদি লস্ট হয় সেক্ষেত্রে রিকভারিটা আমার কিভাবে কাজ করতেছে, এই সবগুলো জিনিস আমাকে টেস্ট করে আমাকে দেখতে হবে। সো এগুলো টেস্ট করবো, এগুলোর মধ্যে টেস্টের মধ্যে এই স্পেসিফিকেশন গুলো থাকতে হবে। সো টেস্ট গুলো যে করবো, টেস্ট করার সময় কি আমার ফার্স্টেই আমি সবগুলো এই কাজ করবো? নো, এর জন্য আমার কি টেস্ট এক্সিকিউশন প্রসিডিউরটা হবে কি প্রি টেস্ট। তো
আমি যখন এক্সিকিউশনে যাব তখন ফার্স্টে আমাকে কি করতে হবে, প্রি টেস্ট করতে হবে, সেট আপ এ স্টেজ ফর অ্যাকচুয়াল টেস্ট। মানে এই যে আমি টোটাল স্পেসিফিকেশন গুলো আমার বললাম, এই জিনিসগুলো করার আগে আমার রিয়েল সাইটে কিংবা রিয়েল বিজনেসের মধ্যে করার আগে আমাকে কি করতে হবে, একটা সেট আপ স্টেজ সেট আপ করে নিতে হবে যে আমি এই ধরনের একটা সিনারিওতে আমি করতে চাচ্ছি, এবং ওখানে আমাকে একটা মক, হ্যাঁ ধরেন একটা মক করে নিতে হবে কিংবা একটা স্টেজ সেট আপ করে নিতে হবে। ওখানে আমার ফার্স্টে এই প্রি টেস্ট করে নিতে হবে। তারপর কি করতে হবে, রিয়েল অ্যাকশন, মানে আমার রিয়েল পুরো বিজনেসের মধ্যে ফার্স্ট আমি প্রি টেস্ট করে নিব, তারপর হচ্ছে কি বিজনেসের মধ্যে রিয়েল অ্যাকশনে চেক করব। এখানে ডেস্ক বেস ইভালুয়েশন হতে পারে, পেপার টেস্ট হতে পারে, আর ওয়ার্ক থ্রু টেস্টও হতে পারে, আবার প্রিপেয়ারনেস টেস্টও হতে পারে। মানে প্রিপেয়ারনেস টেস্টের মধ্যে আপনারা অনেকে দেখবেন যারা চাকরি বাকরি আসছে, অনেকে দেখবেন যে ওই ফায়ার ড্রিল হয়, তো ফায়ার ড্রিলের মধ্যে কিন্তু ওই প্রিপেয়ারনেস টেস্টটা করা হয়। তো এরকম প্রিপেয়ারনেস টেস্টও করা হতে পারে, এবং ফুল অপারেশনাল টেস্টও আমরা করতে পারি, মানে টোটালি একটা আর্টিফিশিয়াল ডিসরাপশন তৈরি করে আমরা টেস্ট করতে পারি। তো আমরা ফার্স্টে করলাম প্রি টেস্ট, একটা স্টেজ তৈরি করে, আমরা স্টেজ তৈরি বলতে আমার একটা বিজনেসের মতন সেম অ্যাক্টিভিটি তৈরি করে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট তৈরি করে আমরা ওখানে টেস্ট করলাম, যেটা বিজনেসকে ডাইরেক্ট ইম্প্যাক্ট করবে না। তারপর আমরা রিয়েল বিজনেস ফিল্ডে আমরা টেস্ট করলাম। তারপর আমরা কি করতে পারি, পোস্ট টেস্ট। পোস্ট টেস্টের মধ্যে আমরা কি করতে পারি, ক্লিন আপ, ডেটা ক্লিন আপের কাজ করতে পারি, রিটার্নিং অল রিসোর্সেস, যে আমরা রিয়েল ফেসে যখন আমরা এই বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ট্রান্সফার করছি, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কাজ করছি, এগুলো কি করতে হবে, আবার রিটার্ন করতে হবে, এবং ডিলিটিং অল কম্পিউটার ডেটা। সো আমরা যে এই কপি করছি, অনেক ডেটা কপি করছি, অনেক ধরনের রিডান্ডেন্ট অ্যাসেট তৈরি করছি, সেই জিনিসগুলোকে আমাকে ডিলিট করে রেডি করতে হবে, এবং রেজাল্ট অ্যানালাইসিস। তো এটার মধ্যে এই যে আমি করলাম, প্রি টেস্ট করলাম, টেস্ট করলাম, পোস্ট টেস্ট করলাম, এটার মধ্যে আমাকে দেখতে হবে কি 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 কিরকম টাইম গেছে, আমার অ্যামাউন্ট কত গেছে, কি কি ধরনের কতগুলো অ্যাক্টিভিটি আমি করছি, কাউন্টিং এন্ড অ্যাকিউরেসিটা আসলে কতটুকু ছিল। সো এই টোটাল জিনিসটা আমি যতক্ষণ না করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই বিজনেস কন্টিনিউ প্ল্যানিংটা আগাইতে পারতেছি না। এই জন্য আমার টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। So we'll go for a break for like 10 minutes. Now it's 8:37. We'll resume at 8:50. Okay, 13 minutes break. We return again. আমরা কি বুঝতে পারতেছি, হ্যাঁ কথাগুলো, চ্যাপ্টারটা বুঝতে পারতেছি, কি কি পড়তেছি এটা বুঝতেছি। হ্যালো, কেউ নাই? জি স্যার। বোঝা যাচ্ছে কথাগুলো, কিংবা আমরা যে টপিকটা পড়তেছি এই টপিকটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝা যাচ্ছে। ঠিক আছে। সো আমরা প্ল্যানটাকে টেস্ট করলাম, টেস্ট করার পর আমাকে কি করতে হবে, এই প্ল্যানটাকে মেইনটেনেন্স করতে হবে। মেইনটেনেন্স করার জন্য কি করতে হবে, কারণ যেহেতু আমাদের যে ইনসিডেন্ট গুলো আছে, এই ইনসিডেন্ট গুলো ইটস ভেরি ডাইনামিক, হ্যাঁ। সো আমরা যদি কন্টিনিউয়াসলি প্ল্যানটাকে মেইনটেনেন্স না করি, তখন এখন যেটা ইনসিডেন্ট হিসেবে আছে, পরবর্তী সময় এটা ইনসিডেন্ট নাও থাকতে পারে, মানে ক্রিটিক্যাল ইনসিডেন্ট আছে সেটা এখন তখন আমাদের জন্য ক্রিটিক্যাল নাও থাকতে পারে, এটা হয়তো নেগলিজিবল হয়ে যেতে পারে। আবার একটা নেগলিজিবল ইনসিডেন্ট এই মুহূর্তে আছে নেগলিজিবল, বাট ওটা পরবর্তীতে ক্রিটিক্যাল হইতে পারে, যার কারণে আমাদের এই প্ল্যানটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে হবে। সো প্ল্যান মেনটেন্যান্সটা কিভাবে করতে হবে, প্ল্যান অ্যান্ড strategies for business continuity should be reviewed and updated on a schedule basis. সো আমরা যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানের স্ট্র্যাটেজি করব, এই প্ল্যানটাকে প্ল্যান এবং স্ট্র্যাটেজি গুলো যে করবো, এই প্ল্যান গুলোকে সবসময় রিভিউ এবং আপডেট করতে হবে কি একটা শিডিউল বেসিসে।
একটা স্পেসিফিক টাইম পর পর আমাদের এটা আপডেট করতে হবে। এই টাইম ট্রিগারেরও কিছু মেকানিজম আছে যে কখন এই টাইমটা ট্রিগার করবে, আমরা 6 মাস 1 বছর পর পর করবো নাকি কোনো সিচুয়েশনে করবো, এই টাইম ট্রিগার গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। সো এই জিনিসটাই আমার এখানে আপডেট করেছি যে শিডিউলটা কিভাবে a strategy that is appropriate at one point of time may not be adequate as needed of organizational change as the needs of organization change. So এখন আমরা যে স্ট্র্যাটেজি সেট করছি, প্ল্যান সেট করছি, এটা এখনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট এটা আবার একটা সার্টেন টাইম পর অ্যাপ্রোপ্রিয়েট নাও হইতে পারে। সো এর জন্য বিজনেসের নিড চেঞ্জ হয়ে যেতে পারে, বিজনেসের যে রিকোয়ারমেন্ট সেটা চেঞ্জ হতে পারে। সো এরকম নিড এবং রিকোয়ারমেন্ট চেঞ্জের উপর ভিত্তি করে আমার প্ল্যান এবং স্ট্র্যাটেজি গুলো চেঞ্জ করতে হবে। নিউ রিসোর্স অ্যাপ্লিকেশন মে বি ডেভেলপড অর অ্যাকোয়ার্ড। সো এখন আমরা একটা স্ট্র্যাটেজি সেট করছি, এখানে রিকভারি প্ল্যান সেট করছি যে এই ধরনের রিসোর্স অথবা আমরা অ্যাপ্লিকেশন কিংবা এই ধরনের রিডান্ডেন্ট সিস্টেম আমরা ইউজ করব। বাট এখন যেটা করতেছি 6 মাস 1 বছর পর দেখা যাচ্ছে আরো অত্যাধুনিক আরো লো কস্ট আমার সিস্টেম চলে আসছে। সো এই জিনিসগুলো আমার ডেভেলপ কিংবা অ্যাকোয়ার করতে হবে, অথবা আমার এখন সিস্টেমটা যেভাবে চলতেছে সামনে সিস্টেমটা নতুন কোনো সিস্টেমে চলতে পারে, বিজনেস অপারেশনটা নতুন কোনো সিস্টেমের মাধ্যমে চলতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাকে এগুলা নিউ রিসোর্স অ্যাকোয়ার করার প্রয়োজন হবে। Changes in business strategy may alter the significance of critical application or deemed additional application as critical. So ওই যে ফার্স্টে যেটা বললাম যে আমরা এখন যেটাকে ক্রিটিক্যাল ভাবতেছি এটা ভবিষ্যতে ক্রিটিক্যাল নাও হতে পারে, সিগনিফিকেন্ট হয়ে যেতে পারে, ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, সিগনিফিকেন্ট এরকম চেঞ্জ হতে পারে। সো এই স্ট্র্যাটেজি এটা বিজনেস স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে, যার কারণে আমাকে বিজনেস কন্টিনিউটি প্ল্যানটাও আমাকে প্ল্যান এবং স্ট্র্যাটেজিটা ওইভাবে করে আমাকে শিডিউল বেসিসে আপডেট করতে হবে। Changing software, hardware environment may take current provision obsolete or inappropriate. So আমার এই নতুন সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার এনভায়রনমেন্ট এমন ভাবে চেঞ্জ হচ্ছে যে আমি যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা করছিলাম কিংবা রিকভারি প্ল্যানটা করছিলাম এটা অ্যাবসোলিউট হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে। তো এই জন্য আমার শিডিউল বেসে চেঞ্জ করতে হবে। নিউ ইভেন্ট অর চেঞ্জ ইন লাইকলিহুড ইভেন্ট মে কজ ডিসরাপশন। নতুন নতুন সিচুয়েশনও চলে আসতে পারে, নতুন একটা, যেমন কোভিড এর যে সিচুয়েশনটা আসছিল এটা তো কেউ কখনো চিন্তা করে নাই, এটা একটা আনপ্রেসিডেন্ট ইভেন্ট চলে আসছিল। তো এই ধরনের নতুন নতুন ইভেন্ট কিংবা এই ধরনের সিচুয়েশন চলে আসতে পারে, যেটার কারণে বড় ধরনের ডিসরাপশন হইতে পারে। তো এর জন্য আমাদের ওই নতুন ইভেন্ট চলে আসার সাথে সাথে আমাদের কি করতে হবে, প্ল্যান স্ট্র্যাটেজি টাকে ঠিক করে নিতে হবে, রিভিউ করে আবার দেখতে হবে যে ওই রিভিউ এই প্ল্যান স্ট্র্যাটেজিটা ওই ধরনের ইভেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি না। চেঞ্জেস আর মেড টু কি পার্সোনাল অর দেয়ার কন্ট্যাক্ট ডিটেলস। সো আমরা যেই টিমটাকে রেডি করছিলাম যে এই ধরনের এই টিমটা আমাদের রিকভারিতে কাজ করবে, সো ওই টিমটার মধ্যে চেঞ্জ হতে পারে, পার্সোনাল চেঞ্জ হতে পারে, নতুন নতুন পার্সোনাল আসতে পারে, আবার কন্ট্যাক্ট ডিটেল গুলোতে চেঞ্জ আসতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই বিজনেস কন্টিনিউটি প্ল্যান এবং স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করতে হচ্ছে। মেইনটেনেন্স পসিবিলিটিস অফ business continuity plan usually fails on the business continuity coordinator. So এই মেইনটেনেন্স রেসপন্সিবিলিটিটা ফেল করে কি কোঅর্ডিনেটরের অভাবে। তার মানে বিজনেস কন্টিনিউটি প্ল্যানের যে কোঅর্ডিনেশন আছে এই কোঅর্ডিনেশন যদি ঠিক ফলস হবে, হ্যাঁ কোঅর্ডিনেটর আছে এই কোঅর্ডিনেটরের আন্ডারেই এই বিজনেস মেইনটেনেন্স কিংবা বিজনেস কন্টিনিউটি মেইনটেনেন্সের রেসপন্সিবিলিটিটা চলে যায় তার উপর। হ্যাঁ, তো সে কি করবে, ডেভেলপ এ শিডিউল, এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং কোঅর্ডিনেটর যে সে কি করবে, একটা ডেভেলপ এ শিডিউল অফ পিরিয়ডিক রিভিউ। পিরিয়ডিক রিভিউ হচ্ছে কি একটা স্পেসিফিক টাইম পর, মানে লাইক সে 6 মাস 1 বছর, হ্যাঁ 2 বছর, সে এরকম ধরনের একটা পিরিয়ডিক শিডিউল করবে যে 6 মাস পর পর আমি এই মেইনটেনেন্স শিডিউলটাকে রিভিউ করব। কল ফর আনশিডিউল রিভিশন when significant changes occur. সো সে আনশিডিউলড যে শিডিউলড আছে আমার পিরিয়ডিক 6 মাস 1 বছর পর সে সেটা তো করবেই, এছাড়াও সে আনশিডিউলড কোনো রিভিশন চাইলে আনতে পারে যদি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস, এই যে উপরে যে চেঞ্জেস গুলো বললাম এই ধরনের সিগনিফিকেন্ট কোনো চেঞ্জেস যদি হয় সেক্ষেত্রে কিন্তু আনশিডিউলড রিভিশনও সে করতে পারে। অ্যারেঞ্জ অর কোঅর্ডিনেট শিডিউল অর আনশিডিউলড টেস্ট।
সো যখন আমি চেঞ্জ করতেছি, মেনটেনেন্স করতেছি, চেঞ্জ করতেছি কিংবা বড় ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট করতেছি, সেক্ষেত্রে কি করতে হবে আমাকে? কোনো শিডিউল এবং আনশিডিউল কিছু টেস্ট করতে হবে যে ওইটা আসলে ওই প্রিসিডেন্সের জন্য কাজ করে কিনা। দেন পার্টিসিপেট ইন দ্য schedule plan test which should be performed at least once per year on specific date. So এই প্ল্যান টেস্টের যে প্ল্যান আছে এটাও একটা মেইনটেনেন্সের পার্ট। তো প্ল্যান টেস্ট যখন করব এটা মাস্ট বি অ্যাট লিস্ট একবার, বছরে একবার যাতে স্পেসিফিক একটা ডেটে পারফর্ম করা হয়, সেটাও আমাদেরকে শিডিউল করে নিতে হবে মেইনটেনেন্সের পার্ট হিসেবে। ডেভেলপ এ শিডিউল ফর ট্রেনিং রিকভারি পার্সোনেল। তো একটা এই মেইনটেনেন্সের পার্ট হিসেবে আমাদের একটা শিডিউল সেট করতে হবে যে ট্রেনিং, এই যারা রিকভারি পার্সোনাল থাকবে তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া যে কিভাবে করে এই রিকভারি ওয়ার্ক গুলা তারা করবে। মেইনটেইন রেকর্ডস অফ বিজনেস কন্টিনিউটি এন্ড মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস, টেস্টিং, ট্রেনিং এন্ড রিভিউস। এটা একটা রেকর্ড রাখবে, একটা রেজিস্টারের মতো রাখবে যে কবে টেস্টিং করছে, কবে ট্রেনিং করছে, কবে রিভিউ করছে, এই অ্যাক্টিভিটি গুলো যে করতেছে এই অ্যাক্টিভিটি গুলোর জন্য একটা রেকর্ডস মেইনটেইন করবে। Periodical update at least quarterly and the notification directory of all personal changes. So periodical update করতে হবে হচ্ছে গিয়ে not the strategy অথবা প্ল্যান চেঞ্জ না, এটা আমার periodically যে আমার নোটিফিকেশন ডাইরেক্টরি যেটা আছে এই নোটিফিকেশন ডাইরেক্টরির মধ্যে যদি কোনো চেঞ্জেস থাকে কিংবা কোনো ইস্যুস থাকে, এটা অ্যাটলিস্ট কোয়ার্টারলি আপডেট করতে হবে। এটা হচ্ছে কি মেইনটেনেন্স। তো মেইনটেনেন্সের পর চলে আসতেছে কি অডিটিং এ বিজনেস কন্টিনিউটি প্ল্যান। তো আমরা টেস্ট করলাম, মেইনটেনেন্স করলাম, স্ট্র্যাটেজি ডেভেলপ করলাম, সবকিছু করলাম, তারপর এখন কি করতে হবে? এটা অডিট করতে হবে। অডিট করে দেখতে হবে যে whether this plan is okay or not. So as a information system auditor task কি হবে এখানে? Understand and evaluate the business continuity strategy. ফার্স্টে আমাকে কি করতে হবে? বিজনেস কন্টিনিউটি স্ট্র্যাটেজিটা কি সেটা আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট দ্য business impact analysis findings to ensure that they reflect current business priorities. So এই যে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিসটা যেটা করা হয়েছে সেগুলা আমার দেখতে হবে যে এগুলা ফাইন্ডিংস যেগুলো আছে এগুলো কি আমার কারেন্ট বিজনেসের প্রায়োরিটিকে রিফ্লেক্ট করে, নাকি আমি বিজনেস ইম্প্যাক্ট অ্যানালিসিসের মধ্যে ভুল করছি, আমি কম কম প্রায়োরিটি যেগুলো আছে সেগুলোকে আমি হাই প্রায়োরিটি দেখাইছে এবং হাই প্রায়োরিটি সেগুলোকে আমি ঠিকমতো অ্যাড্রেস করতে পারি নাই। এই জিনিসটা আমাকে রিভিউ করে দেখতে হবে। ইভালুয়েট দ্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান টু ডিটারমাইন দেয়ার অ্যাডিকুয়েসি অ্যান্ড কারেন্সি। সো এটা স্ট্যান্ডার্ড যেটা আছে, স্ট্যান্ডার্ড রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এটা অ্যাডিকুয়েট আছে কিনা এবং ঠিক আছে কিনা এই জিনিসটা আমাদেরকে ইভালুয়েট করতে হবে। ভেরিফাই দ্যাট বিজনেস কন্টিনিউটি প্ল্যান আর ইফেক্টিভ বাই রিভিউইং টেস্ট রেজাল্ট। সো টেস্ট রেজাল্টটা আমাদেরকে দেখতে হবে, রিভিউ করতে হবে, রিভিউ করে দেখতে হবে যে আসলে এটা ইফেক্টিভ নাকি একটা ইনএফেক্টিভ বিজনেস কন্টিনিউটি প্ল্যান হয়েছে। ইভালুয়েট ক্লাউড বেসড মেকানিজমস। তো ক্লাউড বেসড যেসব মেকানিজম গুলো আছে কিংবা রিডান্ডেন্ট কিংবা আমার ব্যাকআপ সাইট যেগুলো আছে সেগুলা ঠিক মতো কাজ করতেছে কিনা সেই জিনিসগুলো এই ক্লাউড বেসড মেকানিজম গুলো আমাদেরকে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট অফশোর স্টোরেজ টু এনশিওর ইটস অ্যাডিকুয়েসি by inspecting the facilities and review it contents and control. So offshore যদি আমার কোনো স্টোরেজ থেকে থাকে সেক্ষেত্রে আমাকে ওটা ইন্সপেক্ট করতে হবে, ফ্যাসিলিটিটা মানে ফিজিক্যাল ইন্সপেকশন করতে হবে, দেখতে হবে এবং রিভিউ করতে হবে এটা কন্টেন্ট এবং কন্ট্রোল মেকানিজম ঠিক আছে কিনা। Verify the arrangement of transporting backup media to ensure that they meet the security standards. So আমার যে ব্যাকআপ মিডিয়া গুলো আছে এখানে সিকিউরিটি স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা এবং এগুলা ঠিক মতন ব্যাকআপ নিতে পারতেছে কিনা এবং এটা যে ট্রান্সপোর্টিং হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই জিনিসগুলা ঠিক মতো অ্যাড্রেস করা হচ্ছে কিনা, এটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড গুলো ঠিক আছে কিনা, যে এখান থেকে কোনো ডেটা লস কিংবা ডেটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই জিনিসগুলো আমাদেরকে ভেরিফাই করতে হবে। ইভালুয়েট দ্য অ্যাভেলেবিলিটি অফ পার্সোনেল টু রেসপন্স এফেক্টিভলি ইন ইমার্জেন্সি সিচুয়েশন।
আমাদের যে টিম বানানো হচ্ছে এই টিমের অ্যাভেলেবিলিটিটা আসলে ঠিক আছে কিনা। আমরা অনেক বড় টিম বানাচ্ছি কিন্তু অ্যাভেলেবল পারসন নাই, এই জিনিসগুলো ইভালুয়েট করতে হবে অ্যাজ এ অডিটর। ইভালুয়েট দ্য প্রসেস অফ মেনটেনিং প্ল্যানস ইন দ্য প্লেস অ্যান্ড ইফেক্টিভ শিডিউল অ্যান্ড আনশিডিউল রিভিশনস। সো মেনটেনিং মেনটেন্যান্স যেটা একটু আগে যেটা মেনটেন্যান্স নিয়ে কথা বলছিলাম, এই মেনটেন্যান্স প্ল্যানটা ঠিক আছে কিনা, ঠিক মতো কাজ করতেছে না, শিডিউল এবং আনশিডিউল রিভিশন ঠিক মতো হচ্ছে কিনা, এগুলাকে এনশিওর করতে হবে। ইভালুয়েট whether the business continuity manual and procedures are written in a simple and easy to understand manner. So এই যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান করলাম আমি একটা, এটা কাজ করবে কারা? আমাদের এমপ্লয়ি, টিম মেম্বার কিংবা জেনারেল পারসন, দোজ হু আর নট এক্সপার্ট আর হু আর নট প্রফেশনাল, তারা কিন্তু এই কাজটা করবে। এই কারণে আমাদের দেখতে হবে কি বিজনেস কন্টিনিউটি ম্যানুয়াল যেটা করা হচ্ছে বা প্রসিডিউর গুলো যেখানে লেখা আছে, যেখানে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর লেখা থাকবে যে এইভাবে এটার পর এটা, এটার পর এটা, এভাবে করে কন্টিনিউ প্ল্যানটা ইফেক্টিভ হবে। এই জিনিসগুলো অবশ্যই সিম্পল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড ম্যানারে লেখা আছে কিনা, যাতে সবাই বুঝতে পারে এইভাবে করে লেখা আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। আদারওয়াইজ ইট উইল নট বি ইফেক্টিভ। এটা হচ্ছে কি অডিটিং অফ বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং। So I hope you understand the business continuity planning, how it will work and what are the steps we need to do for developing a business continuity plan. সো এরপর হচ্ছে কি আমাদের ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো বিজনেস কন্টিনিউটি প্ল্যান করলাম, ওই বিজনেস কন্টিনিউটি প্ল্যানের মধ্যে আছে কি ডিজাস্টার রিকভারি প্ল্যান আর বিজনেস রিজাম্পশন প্ল্যান। হ্যাঁ, সো বিজনেস রিজাম্পশন প্ল্যান, ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে কি থাকবে? টু এনশিওর দ্যাট দ্য কস্ট এফেক্টিভ কন্ট্রোলস আর ইন প্লেস টু প্রিভেন্ট পসিবল আইটি ডিসরাপশন টু রিকভার দ্য আইটি ক্যাপাসিটি। সো এই রিকভারি প্ল্যানের মেইন যেটা থাকবে যে আমার কস্ট ইফেক্টিভ কন্ট্রোল আছে কিনা, যে আইটি ডিসরাপশন হলে, কোন ধরনের আইটি যদি ডিসরাপশন হয় কিংবা প্রবলেম হয়, আইটি কোনো সিস্টেম ইনএফেক্টিভ হয়, সেক্ষেত্রে আমি এটাকে কত দ্রুত এবং কত কস্ট ইফেক্টিভ মেথডে আমি আইটি সিস্টেমটাকে রিকভার করতে পারি, এই জিনিসটা হচ্ছে গিয়ে এনশিওর করা মূলত কাজ ডিজাস্টার রিকভারি প্ল্যানের। So a continuous process, the criticality of business process and support IT service system data are defined and periodical review. এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং ক্রিটিক্যালিটিটা হচ্ছে গিয়ে বিজনেস প্রসেস এবং আইটি সার্ভিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এবং এটা কন্টিনিউয়াসলি কি করতে হবে, আমার একটা পিরিয়ডিক্যাল রিভিউর মধ্যে রাখতে হবে। টু important outcome of disaster recovery planning: changes in IT infrastructure, support process, procedures, and organizational structure should be combined into programs spanning 3 to 5 years. IT disaster recovery strategy. So এই যে ডিজাস্টার রিকভারি প্ল্যান হবে, এটার মধ্যে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, সাপোর্ট প্রসেস এবং প্রসিডিওর, এটা কি করতে হবে 3 থেকে 5 বছরের মধ্যে, 3 to 5 years টাইম স্প্যানের মধ্যে চেঞ্জ করার একটা ডিজাস্টার রিকভারি স্ট্র্যাটেজি রাখতে হবে। মিনস আপ টু ডেট সিস্টেমের মধ্যে আমাকে সবসময় থাকতে হবে। ডিজাস্টার রিকভারি প্ল্যান ডেভেলপ যেটা করা হয়েছে, হ্যাঁ, সেটাকে ডিরেক্ট রেসপন্সিবল ফর ইনসিডেন্ট রেঞ্জিং ফ্রম সিম্পল ইমার্জেন্সিস টু ফুল ব্লোন ডিজাস্টার। সো এই যে প্ল্যানিংটা করা হবে, এই প্ল্যানিংটা থাকবে কি, এখানে ইনসিডেন্ট গুলো হবে কিরকম, সিম্পল নেগলিজিবল ইনসিডেন্ট থেকে শুরু করে ফুল ব্লোন ডিজাস্টার, একদম পুরা মানে ধ্বংস হয়ে গেছে, এরকম পুরো সিস্টেম ক্রাশ করছে, পুরো সিস্টেমটা ইনএফেক্টিভ হয়ে গেছে, একটু পর্যন্ত যত ধরনের ইনসিডেন্ট আছে সবগুলো ইনসিডেন্টের রেসপন্স কিংবা কিভাবে করে এই ধরনের এই যে ইনসিডেন্ট গুলো আছে ফ্রম স্মল থেকে ফুল কলাপস, এইটুক পর্যন্ত ইনসিডেন্ট, যে কোনো একটা ইনসিডেন্ট হলে আমি কিভাবে করে এটাকে রিকভার করতে পারবো, এই টোটাল জিনিসটাই কিন্তু ডিজাস্টার রিকভারি প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। সো প্যারামিটার ইন ডিফাইনিং রিকভারি স্ট্র্যাটেজি, এই রিকভারি স্ট্র্যাটেজির যে প্যারামিটার গুলো হবে, সেই প্যারামিটার গুলোর মধ্যে থাকবে হচ্ছে যে লেখাটা একটু ইয়ে হয়ে গেছে, আচ্ছা, এখানে প্যারামিটারের মধ্যে মূল দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কি আরপিও আর হচ্ছে আরটিও। সো আরপিও হচ্ছে কি রিকভারি পয়েন্ট অবজেক্টিভ, সো acceptable data loss in case of disruption. So recovery point objective হচ্ছে গিয়ে
আমার কতটুক পর্যন্ত আমি রিকভারি একসেপ্ট করতে পারবো। মিনস ফর এক্সাম্পল লাইক আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কতটুক পর্যন্ত আমি ডিসরাপশন কে আমি একসেপ্ট করতে পারবো, এটা হচ্ছে কি রিকভারি পয়েন্ট অবজেক্টিভ। If the maximum affordable data loss is up to 4 hours, then the latest backup available should be up to 4 hours. তার মানে আমার যদি রিকভারি পয়েন্ট অবজেক্টিভ যদি ম্যাক্সিমাম 4 আওয়ার হয়, মিনস আমি 4 ঘন্টা পর্যন্ত ডিসরাপশন কে আমি যদি টলারেট করতে পারি, তাহলে আমার ব্যাকআপ সিস্টেমের অ্যাভেলেবিলিটি থাকতে হবে কি আপ টু 4 আওয়ার্স, মিনস লাস্ট 4 আওয়ারের ব্যাকআপ আমার থাকতে হবে। অ্যাটলিস্ট 4 আওয়ার আগে যতটুকু যে পর্যন্ত আমি কাজ করছি সেই পর্যন্ত অ্যাক্টিভিটির ব্যাকআপ সিস্টেম আমার থাকা লাগবে। আর এটা হচ্ছে কি রিকভারি টাইম অবজেক্টিভ। রিকভারি টাইম হচ্ছে অ্যাকসেপ্টেবল ডাউন টাইম ইন কেস অফ ডিসরাপশন। আমি ডিসরাপশন একটা হয়ে গেল, হ্যাঁ, ডিসরাপশন হয়ে যাওয়ার পর আমি ডিসরাপশনটা কতটুকু ডাটা লস আমি অ্যাকসেপ্ট করবো, এটা হচ্ছে রিকভারি পয়েন্ট ইয়ে, যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ডাটা লস করবো। আমি কাজ করতেছি 2 ঘন্টা পর্যন্ত আমার ডাটা লস হয়ে গেছে, আমার কোনো প্রবলেম নাই, এটা হচ্ছে কি রিকভারি পয়েন্ট। আর রিকভারি টাইম অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমি আরো সামনে আরো 2 ঘন্টা আমি টলারেট করতে পারবো, এটা হচ্ছে কি টাইম অবজেক্টিভ। সো আমার যত কম রিকভারি পয়েন্ট অবজেক্টিভ হবে অথবা যত কম রিকভারি টাইম অবজেক্টিভ হবে, আমার কস্ট অফ ডিজাস্টার রিকভারি প্ল্যান তত বেশি হবে। Both RPO and RTO are based on time parameter. So our disaster point objective এবং disaster time objective কি দুইটাই পয়েন্ট, সরি টাইম প্যারামিটার, মিন্স টাইমের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আদার প্যারামিটার্স আর ইন্টারাপশন ইন্টারাপশন উইন্ডো, ডিজাস্টার ডেলিভারি অবজেক্টিভ SDO এবং ম্যাক্সিমাম টলারেবল আউটরেজ, সো MTO। সো এই মূলত হচ্ছে কি RPO এবং RTO হচ্ছে কি মেইন। এছাড়াও আরো কিছু ইন্টারাপশন উইন্ডো, কতগুলা ইন্টারাপশন হচ্ছে এই জিনিসগুলা, দেন ডেলিভারি অবজেক্টিভস গুলা কি কি আছে এবং টলারেবল আউটরেজ কি কি হইতে পারে, এই জিনিসগুলা আমরা নিতে পারি এই প্যারামিটার হিসেবে, ডিজাস্টার রিকভারি প্যারামিটার হিসেবে নিতে পারি। সো আমরা নিচে যদি একটা ছোট্ট ডায়াগ্রামের মতো আছে, দেখবেন যে মাঝখানে হচ্ছে গিয়ে একদম চিকন হয়ে আছে অ্যাশ কালারের, তারপর হচ্ছে গিয়ে ডার্ক ব্ল্যাক কালার, দেন একটা স্কাই কালার। সো টাইম বাড়তেছে, দুই সাইডেই টাইম বাড়তেছে। সো আমরা যদি ফর এক্সাম্পল RPO 1 আওয়ার RPO যদি আমরা 0 to 1 আওয়ার, মিনস আমরা 1 ঘন্টা পর্যন্ত গত 1 ঘন্টা পর্যন্ত যে কাজগুলো করছি এই কাজগুলা আমি আবার করে ফেলবো। আমি যদি একটু পর্যন্ত টলারেট করবো, গত 1 ঘন্টা পর্যন্ত যে কাজ করছি এটা লস হয়ে গেলো, আমার কোনো সমস্যা নাই। এই ধরনের যদি আমি ডিসরাপশন অ্যাকসেপ্ট করতে পারি, সেক্ষেত্রে আমার কি করা লাগবে, ডাটাবেসের জন্য ব্যাকআপ রিকভারি সিস্টেম করতে হবে কি মিররিং রিয়েল টাইম রেপ্লিকেশন 0 to 1 আওয়ারের জন্য। মানে আমার যখন আমি যে কাজগুলো হবে কন্টিনিউয়াসলি আমার মিররিং হয়ে থাকবে অথবা রিয়েল টাইম রেপ্লিকেশন হইতে হবে। আমি যদি 1 to 4 আওয়ারের জন্য আমি করি, তাহলে সেখানে ব্যাকআপ, আমরা ওই যে ব্যাকআপ এন্ড রিস্টোর করছিলাম যে কি কি ধরনের ব্যাকআপ সিস্টেম আছে, ওই জিনিসগুলো আমরা এখানে দেখতেছি। তো 1 to 4 আওয়ার যদি হয় তাহলে কি করতে হবে, আমাদের ডিস্ক ব্যাকআপ, স্ন্যাপশটস অর লক শিপিং, এই ধরনের সিস্টেমগুলো আমাকে ইউজ করতে হবে ফর ব্যাকআপ। আর যদি 4 to 24 আওয়ার পর্যন্ত যদি আমি টলারেট করতে পারি, সেদিকে টেপ ব্যাকআপস অথবা লক শিপিং করলেও আমার চলবে। এখানে রিকভারি টাইম অবজেক্টিভ হচ্ছে কি আমার যদি 0 to 1 আওয়ারের মধ্যে আবার সিস্টেমকে রিকভার করতে হয় অথবা সিস্টেমকে আপ করতে হয়, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ টু অ্যাক্টিভ ক্লাস্টারিং সিস্টেম ইউজ করতে হবে। আর যদি 1 to 4 আওয়ারের জন্য হয় তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ ক্লাস্টারিং অথবা হট স্ট্যান্ড বাই। হট হচ্ছে কি আমার একটা সেম টাইপের আরেকটা ডাটাবেস আমার থাকা লাগবে, এই ধরনের একটা স্ট্যান্ড বাই সিস্টেম আমার রাখা লাগবে। অথবা 1 to 4 আওয়ারের জন্য যদি হয়, সরি এটা ভুল হয়েছে, 4 to 24 আওয়ারের জন্য যদি হয় সেক্ষেত্রে কোল্ড স্ট্যান্ড বাই হলেও আমার চলবে। 4 to 24 আওয়ার্স যদি হয় সেক্ষেত্রে আমার কোল্ড স্ট্যান্ড বাই হলেও চলবে। তো যত বেশি টাইম আমি এখানে নিতে পারবো সেক্ষেত্রে আমার সিস্টেম, ব্যাকআপ সিস্টেম এবং রিকভারি সিস্টেম তত রিল্যাক্স কিংবা তত লো কস্ট সিস্টেম আমি ফর রিকভারি, ডিজাস্টার রিকভারির জন্য ইউজ করতে পারবো। সো রিকভারি অল্টারনেটিভস এর মধ্যে এই যে আমরা একটু আগে বললাম যে এই যে হট স্ট্যান্ড বাই, কোল্ড স্ট্যান্ড বাই, হ্যাঁ,
তো হোয়াট আর দ্য রিকভারি অল্টারনেটিভস, কি কি রিকভারি অল্টারনেটিভস আমাদের কাছে আছে? সো আমাদের কাছে কি কোল্ড সাইটস, কোল্ড সাইটস কি ফ্যাসিলিটেড উইথ স্পেস অ্যান্ড বেসিক ইনফ্রাস্ট্রাকচার বাট ল্যাকিং অফ এনি আইটি অর কমিউনিকেশন ইকুইপমেন্ট, প্রোগ্রামস, ডেটা অর অফিস সাপোর্ট। কোল্ড সাইটটা হচ্ছে কি আমার বেসিক ইনফ্রাস্ট্রাকচার করা থাকবে ওখানে, বাট আইটি ইকুইপমেন্ট, প্রোগ্রাম, ডেটা অথবা অফিস সাপোর্ট ওখানে থাকবে না। সো কোল্ড সাইটের আমাকে ইয়ে করতে হলে কি করতে হবে, আমার এই ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম গুলো আমাকে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে, ট্রান্সপোর্ট করতে হবে, ট্রান্সপোর্ট করে কোল্ড সাইটে নিয়ে গিয়ে আমার সেট আপ করে আমাকে রিকভারি চালাতে হবে। A plan using cold site should also include provisioning or কেউ কিছু বলতে চাচ্ছেন? The plan using cold site should also include provision to acquire or install hardware, software or office equipment. So এই যে কোল্ড সাইটে যদি আমি রিকভারি অল্টারনেটিভ বানাতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার প্ল্যানের মধ্যে অবশ্যই প্রভিশন থাকতে হবে যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অফিস ইকুইপমেন্ট আমি অ্যাকোয়ার করব এবং ইনস্টল করব, এই ধরনের প্রভিশন প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ কোল্ড সাইট ঠিকমতো কাজ করবে না। তারপর থাকতে হবে কি মোবাইল সাইট। মোবাইল সাইট তো আমরা সবাই বুঝি, সবার ধারণা আছে যে transportable একটা site is packed and modular processing facilities mounted on a transportable vehicle kept ready to be set at a location. So এটা একটা মডিউলার মিন্স কম্প্যাক্ট, মডিউলার কম্প্যাক্ট এবং প্যাকড একটা ফ্যাসিলিটি থাকবে ট্রান্সপোর্টেবল ভেহিকেলের মধ্যে, যেটা কিনা যে কোনো জায়গায় নিয়ে বসায় কাজ করা যাবে। সো আপনারা দেখবেন যে অনেক সময় যেখানে আমাদের প্রচুর লোকজনের সমাগম হবে, টেলিফোন অপারেটর গুলো কি করে, এরকম মোবাইল সাইট নিয়ে যায়, মিন্স টাওয়ার, দেখবেন যে গাড়ির মতন করে একটা টাওয়ার, ডিশ অ্যান্টেনার মতো একটা জিনিস নিয়ে যায়, গিয়ে ফর এক্সাম্পল ধরেন কোনো মেলা কিংবা কোনো বড় ধরনের ইভেন্ট হচ্ছে, কিংবা দেখবেন যে এই পয়লা বৈশাখের প্রোগ্রাম, এই ধরনের বড় ইভেন্টের মধ্যে দেখবেন যে টেলিফোন অপারেটর গুলো নেটওয়ার্কের কি হয়, অনেক প্রেশার পড়ে, অনেক লোকজন থাকার কারণে নেটওয়ার্ক প্রেশার পড়ার কারণে নেটওয়ার্ক সিস্টেম ডাউন হয়ে যায়। তখন ওরা কি করে, এই মোবাইল সাইটস নিয়ে যায়, মোবাইল টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে নেটওয়ার্ক সিস্টেমটাকে রান রাখার চেষ্টা করে। তো এটা হচ্ছে মোবাইল সাইট। এ প্ল্যান using mobile site should include right to access to a selected set of by the vendor or company or in any required infrastructure to support the site. So এই মোবাইল সাইট ইয়ে করার জন্য যেটা কি করতে হবে, আমাকে একটা প্ল্যান রাখতে হবে। আমার যে রেজিস্টার কভার প্ল্যান আছে ওখানে মোবাইল সাইটকে আমাকে চালাতে হলে কি করতে হবে, রাইট টু অ্যাক্সেস মিনস আমার কোন কোন ভেন্ডারেরটা আমি চালাতে পারবো, কোন কোন কোম্পানিটা আমি চালাতে পারবো, এই রাইট টু অ্যাক্সেসটা আমাকে নিয়ে রাখতে হবে। এবং এটা চালানোর জন্য যে সাপোর্ট লাগবে, সাইটের মধ্যে সাপোর্ট লাগবে, ফর এক্সাম্পল লাইক ওয়াটার, পাওয়ার, এই ধরনের সাপোর্ট লাগবে, সেইটার আমার ব্যবস্থা থাকা লাগবে। মোবাইল সাইটের মধ্যে তো পাওয়ার তো আমাকে দিতে হবে, তো পাওয়ার দেওয়ার জন্য আমার এক্সিস্টিং সাইটের মধ্যে পাওয়ারের এমন একটা সিস্টেম রাখতে হবে যাতে আমি চাইলে মোবাইল সাইটকে পাওয়ার দিতে পারি, কিংবা আমার জেনারেটর দিয়ে হতে পারে, ওয়াটার সাপ্লাই, এইসব আমার ব্যবস্থা রাখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট যেগুলো। ওয়ার্ম সাইটটা হচ্ছে কি কোল্ড সাইটের বিপরীত। ওয়ার্ম সাইট হচ্ছে কি কোল্ড সাইটের বিপরীত, কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার বাট পার্শিয়ালি কনফিগার্ড and the equipment may be less capable than normal production. So ওয়ার্ম সাইটটা হচ্ছে কি এরকম হবে, কোল্ড সাইটের মধ্যে কি থাকবে, শুধুমাত্র বেসিক ইনফ্রাস্ট্রাকচার এন্ড স্পেস থাকবে, কিন্তু ওয়ার্ম সাইটের মধ্যে কি থাকবে, আমার ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম থাকবে, স্পেস থাকবে অবশ্যই, আবার ইকুইপমেন্ট, প্রোগ্রাম এগুলো থাকবে এবং পার্শিয়ালি কনফিগার করা থাকবে। এবং এখানে যেসব ইকুইপমেন্ট গুলো থাকবে এগুলো আমার রিয়েল যে প্রোডাকশন, নর্মাল প্রোডাকশন, এই নর্মাল প্রোডাকশনের মতো এত বেশি ক্যাপাসিটি সম্পন্ন হবে না, লেস ক্যাপাসিটি সম্পন্ন হবে, বাট এগুলা দিয়ে আমি কাজ চালাতে পারবো, এরকম টাইপের হবে ওয়েবসাইট। টিপিক্যালি ডাটা would need to be loaded before operation could resume. সো এখানে ওয়ার্ম সাইটের মধ্যে কি হয়, আমার যেহেতু এই পার্শিয়ালি কনভার্ট, তার মানে ডেটা থাকবে না, অনেক কিছু থাকবে না, সো আমাকে এই ধরনের ইনফরমেশন গুলো আপলোড করা লাগবে টু স্টার্ট দ্য অপারেশন। হ্যাঁ, স্টার্ট অপারেশন করার জন্য ওয়ার্ম সাইট লাগবে। তারপর হচ্ছে হট সাইট হচ্ছে গিয়ে হুবহু আমার যে অপারেশন চলছে এটার মধ্যে একটা কার্বন কপি, এটা হচ্ছে হট সাইট। তো হট সাইট হচ্ছে ফ্যাসিলিটি উইথ স্পেস
and basic infrastructure, and all of IT communication equipment. এটা ফ্যাসিলিটি থাকবে, ইনফ্রাস্ট্রাকচার গুলো থাকবে, স্পেস থাকবে, এবং অল আইটি কমিউনিকেশন ইকুইপমেন্ট সবকিছু থাকবে। মেইনটেইন installed version of program data also be duplicated in real time or near real time. So hot site এর মধ্যে এই যে data configuration version almost সবগুলাই সেম থাকবে এবং ডুপ্লিকেট করা হবে মেইন যে আমার বিজনেস অপারেশন আছে ওটার সাথে নেয়ার রিয়েল টাইম অথবা রিয়েল টাইমে রেপ্লিকেট করা থাকবে। হট সাইট মে বি এ স্মল স্টাফ অ্যাসাইন hot site may have a small staff assigned. Employees are although usually transferred upon activation. Hot site এর মধ্যে আমার কিছু অল্প কিছু স্টাফ থাকতে পারে অথবা এমপ্লয়ি থাকতে পারে, বাট আমার অ্যাক্টিভেশন করার জন্য একটা মেজর এমপ্লয়ি ওখানে ট্রান্সফার করা লাগবে। তো আমরা কোর্ট সাইড, মোবাইল সাইড, ওয়ার্ম সাইড এবং হট সাইড মোটামুটি বুঝতে পারছি আশা করি। জি স্যার। আচ্ছা, তারপর আছে হচ্ছে কি রেসিপ্রোকাল এগ্রিমেন্ট। রেসিপ্রোকাল এগ্রিমেন্ট হচ্ছে কি আমরা এই ধরনের কোনো সাইটই না রেখে আমরা অন্য একজনের সাথে এটা নিয়ে কাজ করব, যাদের এই ধরনের ফ্যাসিলিটি আছে তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করব, সো দ্যাট ইফ দেয়ার ইজ এনি ডিসরাপশন অকার্ড অথবা কোনো ডিজাস্টার অকার্ড হলে আমরা রিকভারি অল্টারনেটিভ গুলো এখানে চালাতে পারি। সো রেসিপ্রোকাল এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্ট বিটুইন সেপারেট বাট সিমিলার কোম্পানিজ to temporarily share their IT facilities in case of disaster. So এরকম একটা এগ্রিমেন্ট হবে সিমিলার কোম্পানিজ এর মধ্যে, একই টাইপের কোম্পানির মধ্যে, যাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আমরা টেম্পোরারি ইউজ করতে পারবো কোনো ডিজাস্টার কিংবা কোনো প্রবলেম হইলে। নট কনসিডার্ড এ viable option due to constraining burden, complications of maintaining security and privacy compliance. সো এইটা একটা খুব ভায়াবল অপশন হিসেবে কনসিডার করা হয় না, কারণ কি এটা কনস্ট্রেন্স বার্ডেন আছে এবং এইটার সিকিউরিটি এবং প্রাইভেসি মেনটেন করা ইটস ভেরি কমপ্লিকেটেড, ভেরি টাফ। যেহেতু এটা অন্য একজনের কাছে থাকবে, ডেটা প্রোগ্রাম সিস্টেম সবকিছু অন্য একজনের কাছে থাকবে, তো এটা সিকিউরিটি এবং প্রাইভেসি মেনটেন করা খুবই ডিফিকাল্ট, যার কারণে এটা খুব ভালো ভায়াবল অপশন না, বিজনেস সিক্রেসি এখানে লস হইতে পারে। So these are the 5 options for recovery alternatives. So business recovery plan development কি হবে? IT disaster recovery plan is a part of greater business continuity planning process. So আমরা ফার্স্টেই দেখছিলাম যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং প্রসেসের মধ্যে এই disaster recovery প্ল্যানটা একটা বড় পার্ট। In disaster recovery, IT disaster recovery plan usually contains procedure for declaring a disaster. So এখানে ডিজাস্টার ডিক্লেয়ারের প্রসিডিউর গুলো কি হবে এবং এক্সিকিউশন প্রসেস গুলো কি হবে সেটা দেওয়া থাকবে। কন্টেইনস ক্রাইটেরিয়া ফর প্ল্যান অ্যাক্টিভেশন। প্ল্যান যেটা আছে, আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যান যেটা আছে, এটা অ্যাক্টিভেট করার জন্য কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, চেকলিস্টের মধ্যে থাকবে যে এই চেকলিস্টটা আমরা মেনটেন করব টু অ্যাক্টিভেট দ্য প্ল্যান। লিঙ্কেজ উইথ ওভাররেকিং প্ল্যান, ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান। সো আমরা এই অন্যান্য যেসব প্ল্যান আছে, হ্যাঁ আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যানের সাথে অন্যান্য যেসব প্ল্যান আছে এগুলোর সঙ্গে লিঙ্কেজ গুলো কি কি হবে, ধরেন বিজনেস কন্টিনিউটি প্ল্যান, ক্রাইসিস ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলোর সাথে আমরা কিভাবে করে লিঙ্কেজ করব এই জিনিসগুলোকে আমার থাকতে হবে। দ্য পারসন রেসপন্সিবল ফর ইচ ফাংশন ইন প্ল্যান এক্সিকিউশন, কোন প্ল্যানের জন্য কে রেসপন্সিবল, কোন প্ল্যানটা এক্সিকিউট করার জন্য কে রেসপন্সিবল, এই জিনিসগুলো থাকবে। অলমোস্ট এই যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানের মধ্যে যেভাবে করে থাকে ওরকম করে আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে রেসপন্সিবল পারসনগুলো থাকতে হবে, অলমোস্ট সিমিলার, জাস্ট আমরা একটু রিপিট করতেছি এই জিনিসগুলো। রিকভারি টিম এন্ড রেসপন্সিবিলিটিস, যে রিকভারি টিমটা থাকবে তার রেসপন্সিবিলিটিস গুলো কি কি হবে, টিমের মধ্যে কে কে থাকবে, কার রেসপন্সিবিলিটি কি, এই জিনিসগুলো থাকতে হবে। কন্ট্যাক্ট এন্ড নোটিফিকেশন লিস্ট, দ্যাট স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন অফ
the whole recovery process. So এই ফুল রিকভারি প্রসেসে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন গুলো থাকবে যে কোনটা পর কি হবে, কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো থাকবে। রিকভারি প্রসিডিওরটা থাকবে, কন্ট্যাক্টস for important vendors and suppliers, identification of resources required for recovery and continued operation. So এই জিনিসগুলো আমাদের as like business continuity planning এর মতো, disaster recovery plan এর মতো এই জিনিসগুলো আমার থাকতে হবে। Scenarios to consider may include but not limited to, এইসব সিনারিও গুলো আমার মানে কনসিডার করতে হবে অন ডিজাস্টার রিকভারি প্ল্যান, যেটা আবার বিজনেস কন্টিনিউটি প্ল্যানের সঙ্গে একটু ডিফারেন্ট। হ্যাঁ, সো কি এটা আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে থাকতে হবে কি, লস অফ নেটওয়ার্ক কানেক্টিভিটি। আমার যদি নেটওয়ার্ক কানেক্টিভিটি লস হয় তাহলে এই সিনারিওতে আমি আসলে কি ধরনের রিকভারি প্ল্যান চালাবো। লস অফ কি আইটি সিস্টেম, লস অফ দ্য প্রসেসিং সাইটস, লস অফ ক্রিটিক্যাল ডেটা, লস অফ এন অফিস, লস অফ এ কি সার্ভিস প্রোভাইডার। সো এখানে আমরা দেখতেছি যে এই যে আমাদের যে বিভিন্ন ধরনের আইটি ফ্যাসিলিটিস গুলো আছে, এই আইটি ফ্যাসিলিটিস গুলোর মধ্যে আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেম আছে, আইটি সিস্টেম আছে, প্রসেসিং সাইট আছে, ক্রিটিক্যাল ডেটা মানে বিভিন্ন ডেটাস আছে, অফিস আছে মানে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম আছে, এবং সার্ভিস প্রোভাইডার আছে। এর মধ্যে কোনো একটা যদি আমাদের ডিসরাপশন হয় কিংবা কোনো একটা ইনসিডেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমার পুরা আইটি সিস্টেমটা কলাপস করবে। সো আমার যখন আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যান করব, তখন আমাদের এই জিনিসগুলো অবশ্যই কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। তো এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং যেরকম হয়েছে, তো এরকম ডিজাস্টার রিকভারি প্ল্যানিং আমার কি করতে হবে, টেস্টিং করতে হবে। So similar to business continuity plan, disaster recovery should also be regularly be tested to ensure that the plan will work, and testing usually includes আমার এখানে বিজনেস রিকভারি কন্টিনিউটি প্ল্যান যেরকম ছিল, এরকম ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে কি করতে হবে, আমার কন্টিনিউয়াসলি টেস্ট করতে হবে। সো এটা নর্মালি কি থাকে, টেস্টিং ইনক্লুডস হচ্ছে ডেভেলপ টেস্ট অবজেক্টিভস, টেস্ট করার আমার উদ্দেশ্যটা কি, এক্সিকিউট দ্য টেস্ট করতে হবে, ইভালুয়েশন দ্য টেস্ট, ডেভেলপ রিকমেন্ডেশন এন্ড ইমপ্লিমেন্ট ফলো আপ প্রসেস। সো ইটস সিমিলার টু সবগুলো টেস্টিং এর এই প্রসেস গুলো অলমোস্ট সিমিলার। সো আমার ডিজাস্টার রিকভারি প্ল্যানের ক্ষেত্রেও আমার টেস্টিং এর প্রসেসটা সিমিলার। সো এখানে আমাকে টেস্টটা এক্সিকিউট করে এভালুয়েট করতে হবে, এবং কোনো অল্টারনেটিভ যদি থাকে কিংবা আমার রিকমেন্ডেশন কি আছে এই জিনিসগুলো আনতে হবে, এবং ফলো আপ করতে হবে কন্টিনিউয়াসলি, এই টেস্টের রেজাল্ট গুলো ফলো আপ করতে হবে। টাইপ অফ টেস্ট, সো ইটস বিট ডিফারেন্ট দেন বিজনেস কন্টিনিউটি প্ল্যান। ডিজাস্টার রিকভারি প্ল্যানের টেস্টের টাইপ গুলো হবে হচ্ছে গিয়ে চেকলিস্ট রিভিউ, এখানে কি ডিস্ট্রিবিউট টু অল মেম্বার্স টু রিভিউ এনশিওর দ্য চেকলিস্ট ইজ কারেন্ট। সো আমাদের চেকলিস্ট রিভিউ করতে হবে যে আমাদের কি চেকলিস্ট আছে, এটা ঠিক মতো আছে কিনা। এটা আমাদের যেসব মেম্বার গুলা থাকবে এই ডিজাস্টার রিকভারি প্ল্যানের যে টিম মেম্বার থাকবে, তাদেরকে আমাদের এটা ডিস্ট্রিবিউট করতে হবে এবং দেখতে হবে যে চেকলিস্ট আপ টু ডেট আছে কিনা। স্ট্রাকচার্ড ওয়ার্ক থ্রু, টিম মেম্বার্স ফিজিক্যালি implement the plan on paper and review each step. So walk through test করতে হবে এখানে, যে টিম মেম্বাররা ফিজিক্যালি এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করবে এবং সবগুলো স্টেপ দেখবে। সিমুলেশন টেস্ট, রোল প্লে এ প্রিপেয়ার ডিজাস্টার উইদাউট অ্যাক্টিভেশন। সো একটা ডিজাস্টারের রোল প্লে করে এবং অ্যাক্টিভেশন ছাড়াই, মানে ডিজাস্টার তৈরি করা ছাড়া একটা ডিজাস্টারের জন্য কি ধরনের অ্যাক্টিভিটি হইতে পারে, হ্যাঁ, যে কোনো একটা অ্যাক্টিভিটির রোল প্লে করা, হ্যাঁ, সিমুলেশন টেস্ট করতে পারে। এটা প্যারালাল টেস্ট, দ্য রিকভারি সাইড is brought to state operational readiness, but the primary side remain business as usual. সো এখানে প্যারালাল টেস্টের মধ্যে আমার যে রিকভারি সাইট গুলো থাকবে, যে যেমন হট সাইট, কোল্ড সাইট, ওয়ার্ম সাইট, এরকম অনেক থাকতে পারে, কিংবা মোবাইল সাইট থাকতে পারে। এগুলোকে আমার কি করতে হবে, একটা প্যারালাল অপারেশনাল অ্যাক্টিভিটি নিয়ে আসতে হবে এবং অপারেশনাল রেডিনেস টেস্ট করতে হবে, টেস্ট করে দেখতে হবে। যদিও প্রাইমারি যে সাইট থাকবে, মিনস আমার যে মেইন বিজনেস অপারেশন থাকবে, সেটা অ্যাজ ইউজুয়ালি চলবে, বাট এটার সাথে এটা একটা প্যারালাল সাইট হিসেবে আমাদের টেস্ট করতে হবে। ফুল ইন্টারাপশন টেস্ট, আমাদের ফুল শাটডাউন করে, এটা কি অপারেশন আর শাটডাউন ইন দ্য প্রাইমারি সাইট। সো প্রাইমারি সাইটের মধ্যে ফুল আইটি অপারেশন থেকে শাটডাউন করে আমার একটা ফুল ইন্টারাপশন টেস্টও করে নিতে হবে ফর আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো এটার অবজেক্টিভস অফ টেস্টিং কি, ভেরিফাই দ্য কমপ্লিটনেস এন্ড প্রিসিশন অফ দ্য রেসপন্স এন্ড রিকভারি প্ল্যান,
অ্যাজ লাইক বিজনেস কন্টিনিউ প্ল্যান, এটা কমপ্লিটনেস এবং প্রিসিশন ঠিক আছে কিনা এটা দেখা। Evaluate the performance of personnel involved, appraise the demonstrated level of training and awareness of individuals who are not part of the recovery team, just like business continuity plan. Evaluate the coordination among teams, vendors and suppliers, measure the ability and capability of backup sites. So এখানে শুধু আলাদা আসছে কি ব্যাকআপ সাইটের মেজারমেন্ট অ্যাবিলিটি এবং ক্যাপাসিটিটাকে মেজার করা, এটা একটা আলাদা জিনিস আছে। বাকি সবগুলো হচ্ছে বিজনেস কন্টিনিউ প্ল্যানের যেভাবে করে ওভারঅল টেস্টিং হয় এবং অবজেক্টিভ থাকে, টেস্টিং অবজেক্টিভ থাকে, সেই জিনিসটাকে ইয়ে করা। এখানে রেজাল্ট অ্যানালাইসিসটা হবে হচ্ছে কিভাবে করে ইন আরটিও এবং আরওআই, সরি আরপিও হবে এটা, আরটিও এন্ড আরটিও এন্ড আরটিও এন্ড আরপিও, হ্যাঁ, এবং অ্যামাউন্ট, পার্সেন্টেজ, নাম্বার এন্ড অ্যাকুরেসি, এই জিনিসগুলো এখানে আমাদের রেজাল্ট অ্যানালাইসিসের মধ্যে থাকতে হবে আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে। সো দিস ওয়াজ ফর টুডেজ ক্লাস। আজকে একটু পর্যন্তই থাকবে আমাদের। এখানে আমরা দেখলাম ডিজাস্টার রিকভারি প্ল্যান এবং বিজনেস কন্টিনিউ প্ল্যান এবং আইটি ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো এখানে কিভাবে করে এই প্ল্যানিং গুলো করতে হবে, টেস্টিং করতে হবে, এটা রিভিউ করতে হবে, রেজাল্ট কিভাবে করে বের করে আনতে হবে এবং রেজাল্ট অ্যানালিসিস গুলো কি হবে, অবজেক্টিভ কি হবে এবং অ্যাজ এ অডিটর আমাদের ফাংশন গুলো কি হবে, এই জিনিসগুলো এই টপিকের মধ্যে ছিল। আমরা চেষ্টা করছি এগুলোকে দেখানোর জন্য। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। বই পড়লে আরো ভালো মন্দ বুঝতে পারবেন আশা করি। আজকে ক্লাস এখানেই শেষ করব আমরা। ইফ আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। আচ্ছা, হ্যালো, ক্লাস শেষ করব, একটু রেসপন্স করতে হবে তো।